স্যার আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক ক্রিয়ার কাল এই টপিকটা আমরা একটু ভালো করে আজকে শিখবো। ক্রিয়ার কাল, বাচ্য, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, এই যে ছোট ছোট টপিকগুলো আমরা এড়িয়ে চলি। আসলে এই টপিকগুলো থেকে আপনি দেখবেন বিশেষ পরীক্ষায় বিপরীত শব্দ থেকে একটা ধরে, সমার্থক শব্দ থেকে একটা ধরে, পারিভাষিক শব্দ থেকে একটা নম্বর থাকে, বাগধারা থেকে একটা নম্বর থাকে। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ি না। আসলে কিছু কিছু পার্ট আছে মুখস্থ বিদ্যা পাঠ, তবে এই মুখস্থ বিদ্যা পার্ট গুলোও যে আমাদের পড়তে হবে এটা আমরা অনেকে ভুলে যাই। কারণ আমরা ব্যাকরণে আমরা শুধু সমাস, কারক, প্রত্যয় এই জিনিসগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি। বাট এই যে ছোট ছোট টপিক আছে যেখান থেকে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসবেই, এটা আমরা কিন্তু ভুলে যাই। এবং প্রাইমারি পরীক্ষা বলেন, নিবন্ধন পরীক্ষা বলেন, 10 থেকে 20তম গ্রেড প্রত্যেকটা চাকরি পরীক্ষায়, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কিন্তু এইগুলো থেকে প্রশ্ন আসে। ক্লিয়ার? পড়ে থাকবে। সুতরাং এই প্রশ্নগুলো কি করতে হবে, আপনাকে সুন্দর মতো পড়তে হবে। আমি আজকে প্রথমে দেখাই দেবো যে এই কোন কোন টপিক গুলো মুখস্থ বিদ্যা আছে এবং প্রশ্ন আসে সেগুলো আবার বলে দিব, এবং তারপরে বেসিক ক্লাসটা শিখিয়ে দিব। ক্রিয়ার কাল এই জিনিসটা অনেক একটা কঠিন একটা টপিক, এটা একদম সহজভাবে শিখিয়ে দিব। বাচ্য টপিকটা সহজভাবে শিখিয়ে দিব, সবকটা টপিক আজকে একদম শিখিয়ে দিব। কারণ এখান থেকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা, বিশেষ পরীক্ষা সবগুলোতেই কিন্তু আপনি পারবেন। ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন সুন্দর মতো আমরা একটু ক্লাসটা করব। তাহলে আপনারা কি কোন জায়গা থেকে একটু লাইভ ক্লাসটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেন। আর একটু সময় খাতা কলম কিন্তু নিতে হবে, খাতা কলম না নিলে কিন্তু হবে না। কারণ এই টপিকটা আমরা কখনোই আমরা এটা উন্মুক্ত করি না বা পড়াই না, এবং অনেক কোচিং আছে যে এই জিনিসটা পড়ানো হয় না। তো এই জিনিসটা আমরা এখন কি করব, একটু শিখবো। আচ্ছা, ভালো করে খাতা কলম নেন, সবাই খাতা কলম, যেহেতু আমাদের পড়াশোনার সামনে, এই পড়াশোনাগুলো কাজে লাগে কিন্তু আমাদের এই পড়াশোনাগুলো অনেক কাজে লাগে। কারণ আমরা অনেক সময় এই জিনিসগুলো পড়ি না, টপিকগুলো, কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। ক্রিয়ার কাল, ঠিক আছে? সবাই একটু লেখা শুরু করেন, ক্রিয়ার কাল। তার এখন ক্লাসে লিঙ্ক পাইলাম, ক্লাস তো শুরুই করলাম এখন, তা লিঙ্ক তো এখনই পাবেন, লিঙ্ক তো আর অনেক পরে পাবেন না। ঠিক আছে? ওকে। তো দেখেন টপিকটা আমরা লিখলাম ক্রিয়ার কাল। এই জিনিসটাকে ইংরেজিতে বলে টেন্স। কি বলে? টেন্স বলে। তো এখান থেকে দেখেন একটা নম্বর কিন্তু থাকে। এই টপিকটা থেকে বিশেষ পরীক্ষায় আসে না। আবার বলে দিচ্ছি, এই টপিকটা কাদের জন্য? এই ক্রিয়ার কাল এই টপিকটা বিশেষ পরীক্ষার্থীদের জন্য না। এই টপিকটা প্রাইমারি প্রধান শিক্ষক আর প্রাইমারি সহকারী শিক্ষক এবং 10 থেকে 20তম গ্রেড যারা আছে তাদের জন্য। তো এই টপিকটা আমি লিখে দিচ্ছি, এটা এই টপিকটা নট বিসিএস, এটা নট বিসিএস। শুধু টপিকটা কাদের জন্য? এটা এই টপিকটা কাদের জন্য? এই টপিকটা শুধুই হলো আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক। কাদের জন্য? এটা হলো প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক। ক্লিয়ার? এটা হলো শুধু প্রাইমারি প্রধান শিক্ষক আর প্রাইমারি সহকারী শিক্ষক এবং 10 থেকে 20তম গ্রেডের জন্য। আচ্ছা, ক্রিয়ার কাল, আমরা সবাই জানি ক্রিয়ার সংগঠনের সময়কে কি বলা হয়? কাল বলা হয়। এই সংজ্ঞা পরীক্ষায় আসে না। ক্রিয়ার কাল 3 প্রকার, এটাও পরীক্ষায় আসে না। তবু লিখতে পারেন ক্রিয়ার কাল কত প্রকার? ক্রিয়ার কাল 3 প্রকার। লিখে রাখেন, ক্রিয়ার কাল হলো 3 প্রকার। ক্রিয়ার কাল কত প্রকার? ক্রিয়ার কাল হলো 3 প্রকার। লেখেন দ্রুত। ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আছেন, আচ্ছা আফরোজ আফরিন আছেন, সবাই আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই একটা করে শেয়ার করে রাখেন, ক্লাসটা শেয়ার করে রাখলে আপনার অনেক কাজে দিবে। ক্রিয়াকাল 3 প্রকার। এর ভিতরে বর্তমান কাল আছে, অতীত কাল আছে, আছে ভবিষ্যৎ কাল। স্যার বর্তমান কালের ভিতরে ভেজাল লাগে পরীক্ষা। নিচের কোনটি সাধারণ বর্তমান, নিচের কোনটি নিত্যবৃত্ত বর্তমান, বা অথবা বলে নিচের কোনটি নিত্য বর্তমান কালের উদাহরণ, নিচের কোনটি পূর্বঘটিত বর্তমান, এই জিনিসগুলো কিন্তু আসে পরীক্ষায়। তাই ওই যেগুলো আসে ওই ক্রিম পয়েন্ট গুলো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। তাহলে এখন সাধারণ বর্তমান পরীক্ষা, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় প্রাইমারি পরীক্ষা আসছে যে নিচের কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ, নিচের কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ। তো এটাকে আমরা ইংরেজিতে বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট কি? প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে বলতে পারবেন? তাহলে এই সাধারণ বর্তমান এটাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একদম ইংরেজির সাথে মিল রেখেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, অভ্যাস
বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। ছোটবেলা থেকে পড়ে আসছি। ওই সেম জিনিসটাই এখানে আমরা বসিয়ে দিব। এখানে বাংলার ক্ষেত্রে একটু আলাদা আছে, মানে এখানে একটু আলাদা, একটু আলাদা, তা আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে সাধারণ বর্তমানকাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? শর্টকাট কথা একটা পয়েন্ট বলবেন, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়। লেখেন, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়, কাজ করা বুঝায়। লেখেন, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়। দ্রুত লেখেন, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়। ওকে, তারপর কি লিখলাম? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ। আজকে এই একটা ক্লাস আছে, কত নম্বর পাবে জানেন? 6 নম্বর প্রাইমারি পরীক্ষা বর্ধ। আজকে এক ক্লাসে 6 নম্বর থাকবে। টপিকগুলো দেখবেন, এই টপিকগুলো আপনারা পড়েন না, এই যে এই কারণে এই টপিকগুলো আমি শুরু করতেছি, কারণ এই 6 নম্বর আজকে ক্লাসের এই 6 নম্বর কিন্তু আপনারা পড়েন না, যাতে আপনারা ইজিলি অর্জন করতে পারেন সেই নিনজা টেকনিক। তা যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায় তাকে সাধারণ বর্তমান কাল বলে, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এতটুকু সংজ্ঞায় লিখবেন বাংলার ক্ষেত্রে। এখন দেখেন উদাহরণ, যেমন স্যার দুই একটা উদাহরণ দেন। যেমন এর আগে প্রাইমারি পরীক্ষাটি ছিল বাঙালিরা ভাত খায়। বাঙালিরা কি করে? তারা ভাত খায়। এখন পরীক্ষায় আসতে পারলে গরু ঘাস খায়, কি আসলে? গরু ঘাস খায়, বাঙালিরা ভাত খায়, তাই না? সে পড়ে, সে ঘুমায়, সে হাঁটে। এই যে দেখো, সে বই পড়ে, সে কি করে? সে বই পড়ে, সে কলেজে যায়, সে বাজারে যায়, সে ঘুমায়, সে মাছ ধরে, সে মাছ ধরে। এগুলো সব বর্তমানে কোনো কাজ করা বোঝায়। কি? সে মাছ ধরে, সে বল খেলে, সে বল খেলে, সে হাডুডু খেলে, সে ঘুমায়, সে পড়াশোনা করে, সে সিনেমা দেখে। এগুলো সবই কি? সাধারণ বর্তমান। এগুলোকে সবই বলে সাধারণ বর্তমান। দ্রুত লেখেন, এগুলো সবই বলেন সাধারণ বর্তমান। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। লিখছেন? তাহলে গরু ঘাস খায়। লেখেন, গরু ঘাস খায়। গরু কি করে? গয়কার গরস্কর গরু, গরু ঘাস খায়, খাওয়া অন্তিস্তিয়া খায়। তাহলে এগুলোকে বলে সাধারণ বর্তমান। এইটা পরীক্ষায় কিন্তু আসে, স্টার দিয়ে রাখেন, 3 স্টার দিয়ে রাখেন। পরীক্ষা বলবে যে নিচের কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ, যা আমরা দেখবো যে টেন্স দ্বারা বর্তমানে কোনো একটা কাজ করা বুঝাবে, ওইটাই কি? সাধারণত আমি ভাত খাই, সে ভাত খায়, সে ঘুমায়। ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক আছে। ক্লিয়ার 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 ক্লিয়ার। সে হাল চাষ করে। ক্লিয়ার? এটা বুঝছেন? হ্যাঁ, যে বর্তমানে কোনো কাজ করা বোঝায়। শেষ, এটা শেষ গেল এটা। এখন দেখেন, এটাকে এই যে সাধারণ বর্তমানটা বললাম, এখন আমরা শিখবো ঘটমান বর্তমান। এটার সাথে কিন্তু একদম রিলেটেড। দেখেন, এবারে আমরা শিখবো ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান, ঘটমান। আচ্ছা, ঘটমান বর্তমান কোনটা বলেন তো? ঘটমান বর্তমান কোনটা? ঘটমান বর্তমান হলো ওটাই যে টেন্স দা বর্তমানে কোনো কাজ চলতেছে বুঝায়। আমরা এটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ছোটবেলা থেকে পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা ইংরেজির মাধ্যমে মনে রাখলে আপনার খুব ভালো হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বুঝায়, রানিং। তাহলে দেখেন, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বুঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ঘটমান বর্তমান বলে। ইংরেজির মাধ্যমে মনে রাখবেন, একদম ইজি, পানির মতো লাগবে দেখবেন, ক্রিয়ার কাল। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায়। আচ্ছা, আর এখানে লিখেছিলাম কি? সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান। আচ্ছা, সাধারণ বর্তমান কালটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট, যে টেন্স দ্বারা বর্তমান কাল। যেমন আমি বলছিলাম, একটা আমার উদাহরণ দিচ্ছিলাম, বাঙালিরা ভাত খায়। কি বলেছিলাম? বাঙালিরা ভাত খায়। এখন এটাকে আপনি ঘটমান বর্তমানে ট্রান্সফার করেন। আবার লিখছিলাম সে পড়ে। এটা সাধারণ বর্তমানের উদাহরণ, এটাকে আপনি ঘটমান বর্তমানে নেন। আবার আবার লিখছিলাম কি? গরু ঘাস খায়। গরু ঘাস খায়। এগুলো যদি এখন আমরা এই ঘটমান বর্তমান নিয়ে যাচ্ছি, ঘটমান বর্তমান মানে কি? যেটা রানিং চলতেছে। তাহলে বাঙালিরা ভাত খায়, তো এটা যদি আমরা ঘটমানে নিয়ে যাই তাহলে হবে বাঙালিরা ভাত খাচ্ছে।
বাঙালিরা ভাত খাচ্ছে। দেখেন, সে পড়ে, এটা যদি আমরা কন্টিনিউয়াস নিয়ে যাই, সে পড়ছে, সে পড়িতেছে বা সে পড়ছে, সে পড়ছে, এটা কিন্তু রানিং চলতেছে। আবার এখানে কি লিখলাম, গরু ঘাস খায়, এটাকে কন্টিনিউয়াস টেন্সে নিলে কি হবে, গরু ঘাস খাচ্ছে। লেখেন গরু ঘাস খাচ্ছে। এখন দেখেন এই এখন ঘটমান বর্তমান আর সাধারণ বর্তমানে পার্থক্যটা বলতে বুঝতে পারছেন তো। এখন আসছে কি, সে মাঠে ফুটবল খেলে, এটা আসলো, এটা কোন কালের উদাহরণ, সে মাঠে ফুটবল খেলে, এটা হলো সাধারণ বর্তমান। এটাকে যদি আমরা ঘটমান বর্তমান নিয়ে যাই, সে মাঠে ফুটবল খেলছে, সে মাঠে ফুটবল খেলছে, তো এটা হলো ঘটমান বর্তমান। এটা হলো স্বাভাবিক দৃষ্টিতে কথাগুলো বলবে, সে ঘুমায়, সে হাঁটে, সে হাঁটে, সে নামাজ পড়ে, এরকম জিনিসগুলা। এইগুলো আবার কন্টিনিউয়াসে নেওয়া একদম ইজিলি, কিন্তু যেমন আমি একটা বাক্য দেই, যেমন কি লিখলাম, মেয়েরা টিকটক করে, মেয়েরা টিকটক করে। আচ্ছা, মেয়েরা টিকটক করে, এটা হলো সাধারণ বর্তমান কাল। এখন এটাকে আমরা ঘটমানে নিয়ে গেলে কি হবে বলেন তো, এটা ঘটমান নিয়ে গেলে কি হবে, এটাকে ঘটমান নিয়ে গেলে কি হবে বলেন, পড়াশোনা করবেন ঠান্ডা মস্তিষ্কে, একটা একটা টপিক ধরবেন, একটা একটা টপিক শেষ করবেন, একটা গুছানো ফরম্যাট আসবে, আপনাকে অনেকে ডিমোটিভেট করবেন। শোনেন ভাই, বাংলাদেশে যারা চাকরি পায় তাদেরকে দেখবেন, যারা চাকরি পায় তাদের 50% কোনো কোচিং এ যুক্ত থাকে না, তারা নিজেরাই পারে, কারণ তারা জন্মগত ভাবেই তারা কি অনেক মেরিটিয়াস, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, যে কারণে তারা ভালো নিজেরা নিজে পড়াশোনা করে তারা চাকরিগুলো পেয়ে যায়, বিসিএস ক্যাডার হয়, ভালো ভালো চাকরি পায়। কিন্তু কোচিং কি সবাই করে, করে না কিন্তু ভাই, এটা কিন্তু 100% সত্য কথা, সবার কিন্তু কোচিং করা লাগে না। তাই এই কোচিং সেন্টার গুলোতে আসে কারা, যারা ওই ছোটবেলা থেকে ফাঁকি দিচ্ছেন, এসএসসি ইন্টারে ফাঁকি দিচ্ছেন, অনার্সে ফাঁকি দিচ্ছেন, পড়াশোনার রকম একটা ধাঁচ বুঝতেছেন না, এখন একটা অনার্স কমপ্লিট করছেন, এখন আপনার একটা চাকরি দরকার, তারা কি করেন, তারা বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করেন, এবং তারা কি করেন, তারা বিভিন্ন কোচিং এ যে ইংরেজি কিভাবে সহজভাবে শেখা যায়, ম্যাথ কিভাবে সহজভাবে শেখা যায়, জিকে কিভাবে সহজভাবে শেখা যায়, বাংলা কিভাবে সহজভাবে শেখা যায়, এই জন্যই তারা আপনারা কোচিং সেন্টারের দ্বারস্থ হন। এখন এক শ্রেণী মানুষ বলবে কি, যে কোচিং সেন্টার পড়ার দরকার নেই ভাই, সে কে বলবে, যে বলবে দরকার নাই, যে বলবে সে হয়তো অতি মেধাবী, তার লাগে না, বাস্তব কথা সে বলতে পারে, কিন্তু যে একজন মানুষ যে বুঝে না, তার তো অবশ্যই দরকার, অবশ্যই দরকার। চাকরি বাদ দেন, আপনি যখন এসএসসি বলেন, এইচএসসি বলেন, আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি, আপনারা পড়ছেন না কোচিং এ, অবশ্যই পড়ছেন, স্যারদের কাছে প্রাইভেট পড়ছেন না, পড়ছেন। তো এই জন্য বলি যে সবার কাছেই আপনি যেখানে ভালো মনে করবেন, আপনি যেখানে ল্যাকিংস আছে ওই ল্যাকিংসটা পূরণ করেন, ভালো মতো শেখেন, তাহলে আপনিও জীবনে একটা ভালো চাকরি পাবেন। তা মেয়েরা টিকটক করে, এটা কি হবে, ছেলেরা টাঙ্কি মারছে, মেয়েরা টিকটক করছে, হ্যাঁ রানিং, মেয়েরা টিকটক করছে, ছেলেরা এগুলো কম করে, তাই এটা কন্টিনিউয়াস নিয়ে কি হয়, মেয়েরা টিকটক, তারা মেয়েরা টিকটক কি করছে, ক র ছাগের করছে, মেয়েরা টিকটক করছে, অর্থাৎ এটা রানিং চলতেছে, রানিং চলতেছে। তার মানে এখন সাধারণ বর্তমান আর ঘটমান বর্তমান ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে, আপনারা পারবেন কিনা, সাধারণ বর্তমান আর ঘটমান বর্তমান ক্লিয়ার কিনা। আমি আর একটা উদাহরণ দিব, দেখবো আপনারা এটা পারেন কিনা। আচ্ছা, আমি একটা বাক্য বললাম, মেয়েটি দুষ্টামি করে, মেয়েটি দুষ্টামি করে, এটি কোন কালের উদাহরণ বলেন, মেয়েটি দুষ্টামি করে, এটা কি সাধারণ বর্তমান নাকি ঘটমান বর্তমান বলেন তো। ওরে বাবারে, সুন্দরী মেয়েদের টিকটক করলে ভাল লাগে, বাহ বাবা, কত সুন্দর, বাহ। আচ্ছা, এটা কোন কোন এই যে মেয়েটি দুষ্টামি করে বলেন তো, এটা কি সাধারণ বর্তমান নাকি ঘটমান বর্তমান, কোন কালে ক্রিয়ার উদাহরণ একটু বলেন তো। এটা কি সাধারণ বর্তমান নাকি ঘটমান বর্তমান বলেন তো, এটা কি, যে মেয়েটি দুষ্টামি করে, এটা কি হবে বলেন তো, মেয়েটি দুষ্টামি করে, ইজিলি বুঝে গেছেন যে স্যার এটা সাধারণ বর্তমান, এটা কি পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এরকম বানিয়ে দিবে আপনাকে। তবে মেয়েটি দুষ্টামি, এটা হলো সাধারণ বর্তমান। আর এটাকে ঘটমান বর্তমানে যদি ট্রান্সফার করেন তাহলে কি হবে, মেয়েটি দুষ্টামি করতেছে, অথবা মেয়েটি দুষ্টামি করছে, অথবা মেয়েটি দুষ্টামি করতেছে। ক্লিয়ার, দুইটা শেষ। এবার দেখি,
এবার আমরা পুরগঠিত বর্তমান, যেটা থেকে পরীক্ষা সবচেয়ে বেশি আসে। এবার লেখেন পুরাগঠিত বর্তমান, লেখেন পুরাগঠিত বর্তমান। আচ্ছা, পুরাগঠিত বর্তমান এটার ইংরেজিতে কি বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পুরাগঠিত বর্তমান যেটাকে ইংরেজিতে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আপনাকে জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? ছোটবেলা আমরা কিন্তু এই সংজ্ঞাটা পড়েছি এভাবে, যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে। তার এই সংজ্ঞাটাই লেখেন, কাজ হয়েছে কিন্তু ফলাফল আছে। কি লিখবে শর্টকাট? কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে। কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে। তা লেখেন কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে। লেখেন কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে। দেখেন না, অনেকে ব্রেকআপ করে, অনেকে কিন্তু কি করে ব্রেকআপ করে। তো ব্রেকআপ করার পর কয়, শোনো তোমার সাথে আমার রিলেশন ছিল, তোমার সাথে অনেক ডকুমেন্টস আমার কাছে আছে, তোমার ডকুমেন্টস। কয় নো, দেখবা এই যে দেখো মোবাইলে আমি সবকিছু স্ক্রিনশট রেখে দিয়েছি, আমি ভিডিও করেও রেখে দিয়েছি। তার মানে কি? কাজ হয়েছে, ফলাফল আছে। কাজ হয়েছে, ফলাফল আছে বা প্রমাণ আছে। লেখো কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে। তো এটা পুরাগঠিত বর্তমান চেনার সহজ উপায় কি? কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে, তাই না? তা এরকম, কাজ হয়েছে কিন্তু ফলাফল আছে, কিন্তু ফলাফল আছে, এটাকে বলে পুরাগঠিত বর্তমান। দ্রুত লেখেন কাজ হয়েছে কিন্তু ফলাফল এখনো আছে, এটাকে কি বলে? এটাকে বলে পুরাগঠিত বর্তমান। দ্রুত লেখেন কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে, তাই না? এই জন্য ব্রেকআপ করা যাবে না, ব্রেকআপ করা যাবে না, ব্রেকআপ করা যাবে যাবে না। তাহলে ওটা পুরাগঠিত বর্তমান। বলবে যে ইস রে, তুমি আমার ছেড়ে আরেকজনকে বিয়ে করবা, দাঁড়াও তোমার প্রমাণ কিন্তু আছে, আমার কাছে সব পুরাগঠিত বর্তমান। তুমি কি বলবা? আমার কাছে সবই পুরাগঠিত বর্তমান। তাহলে একটা উদাহরণ বলেন তো, যেমন আমি অঙ্কটি করেছি, কি বললাম? এটাও কিন্তু প্রাইমারি পরীক্ষায় এসেছে। আমি অঙ্কটি করেছি, একটা বাক্য নিলাম। আরেকটা উদাহরণ দিলাম, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এবার আমি এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাক্য দুটো একটু খেয়াল করেন। দেখেন এখানে কি বলছে? আমি অঙ্কটি করেছি। আচ্ছা, এই কথাটা যখন বলছেন, রেশ আছে না? হয়তো এই অঙ্কটা আপনি কিছুক্ষণ আগে করছেন, হয়তো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট আগে করছেন অঙ্কটা, কিন্তু অঙ্কটা ফলাফল এখনো কিন্তু আছে। এখনো কিন্তু কি আছে? কিন্তু আছে না? হ্যাঁ আছে কিন্তু এখন। যে আমি অঙ্কটি করতে, তুমি এসে বললাম স্যার আমি অঙ্কটি করেছি, হ্যাঁ ভেরি গুড। আবার তুমি এসে স্যার এবার আমি পরীক্ষায় পুরস্কার পেয়েছি, কি বললা? এবার আমি পরীক্ষায় পুরস্কার পেয়েছি। আচ্ছা, এবার আমি পরীক্ষায় যে পুরস্কারটা পেয়েছি বা এবার আমি পরীক্ষায় A+ পেয়েছি, হয়তো পরীক্ষাটা আপনার 1 মাস আগে হইলো বা 10 দিন 5 দিন 15 দিন, কিন্তু ফলাফল কিন্তু এখনো আছে। এটাকে বলে পুরোগঠিত বর্তমান। যেমন আমি অঙ্কটি করেছি বা আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কি মানে রেজাল্ট হয়তো গতকাল দিছে বা 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন আগে দিয়েছে, কিন্তু আর ফলাফল এখনো আছে। এটাকে বলা হয় পুরোগঠিত বর্তমান, অর্থাৎ কাজ হয়েছে কিন্তু ফলাফল আছে। আচ্ছা, ক্লিয়ার 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 বলেন, এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? আর একটা চাকরি পরীক্ষা আসছে, বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। লেখেন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। লেখেন বুকের রক্তে বুকের রক্তে লিখেছি একটি নাম, বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। এটা আসছে একবার পরীক্ষায়। এখানে বলছে কি বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। যতদিন পৃথিবীর বুকে এই বাংলাদেশ টিকে থাকবে ততদিন এই বাক্যটা কিন্তু পুরোগঠিত বর্তমানকালই হবে। প্রত্যেকটা প্রজন্মের মাঝে এই বাক্যটা পুরোগঠিত বর্তমান হবে, যে বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। অর্থাৎ বুকের রক্তে যে একটি নাম বাংলাদেশ লিখেছি, অর্থাৎ বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তার রেশ এখনো কিন্তু আছে। এই বাক্যটা যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ টিকে থাকবে ততদিন কিন্তু এটা পুরোগঠিত বর্তমানই হবে, পুরোগঠিত বর্তমান হবে। মনে থাকবে এরকম বলতে পারে সে পুরস্কার পেয়েছে। এগুলো কিন্তু অনেকবার জব পরীক্ষা আসছে, এই সেম বাক্যগুলো আসছে। সে পুরস্কার পেয়েছে, তাই দেখো সে যে পুরস্কার পাইছে তার রেশ কিন্তু এখনো আছে, হয়তো গতকাল বা 2 দিন 3 দিন আগে পুরস্কারটা পেয়েছে।
আচ্ছা ক্লিয়ার, এটা পুরো গঠিত বর্তমানটা ক্লিয়ার কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, যেটা ক্লিয়ার কিনা, পারবেন কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বা পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা রেশ এখনো আছে, সেটাই পুরো গঠিত বর্তমান। শর্টকাট বুঝাই দিলাম, কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে, কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে। দ্রুত লেখো, কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে, এটার নামই হলো পুরো গঠিত বর্তমান। দ্রুত লেখেন, পুরো গঠিত বর্তমান লিখছেন এটা, দ্রুত লেখেন। এবার লেখো, এবার লেখেন নিত্য বর্তমান। চমৎকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিত্য বর্তমান অথবা পুরাতন বোর্ড বইয়ে এটাকে বলা হতো নিত্য বৃত্ত, নিত্য বৃত্ত বর্তমান। কি লিখবেন? নিত্য বর্তমান অথবা নিত্য বৃত্ত বর্তমান। দ্রুত লেখেন, নিত্য বর্তমান অথবা নিত্য বৃত্ত বর্তমান। দ্রুত লেখেন, নিত্য বর্তমান অথবা নিত্য বৃত্ত বর্তমান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ধরেই নিত্য বর্তমান। আচ্ছা, এটা একদম সহজভাবে আমি শিখিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই একটা পার্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই একটা পার্ট। একটা হলো সাধারণ বর্তমান, ওটাকে আবার আরেকটা পার্ট আছে নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। এখন এই কথাটা আপনি যদি পরীক্ষার হলে দেখেন, নিত্য কথাটা কি, এই জিনিসটা মনে রাখেন, নিত্য। তার এই নিত্য মানে কি? নিত্য মানে প্রতিদিন, এভরিডে। যে কাজটা আপনার এভরিডে ঘটবে ওটাকে বলা হয় নিত্য, ওটাকে বলা হয় নিত্য বা প্রতিদিন। তাহলে লেখেন, বর্তমান কালে যে কাজটা প্রতিদিন ঘটবে, বর্তমান সময়ে যে কাজটা প্রতিদিন ঘটবে সেটাকে বলা হয় নিত্য বর্তমান। লেখো, বর্তমান কালে যে কাজটা প্রতিদিন ঘটে, বর্তমান কালে যে কাজটা প্রতিদিন ঘটে, বর্তমান কালে যে কাজটা প্রতিদিন ঘটে, একদম কোনো মিস হবে না। যে কাজটা একদম নিত্য এভরিডে আমরা করি, যে সমস্ত কাজগুলো, সেগুলোকে বলা হয় নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। যেমন একটা উদাহরণ দিতে পারেন, সে নিয়মিত নামাজ পড়ে, সে নিয়মিত নামাজ পড়ে। আচ্ছা দেখেন, এই একটা বাক্য দিলাম, সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। আবার কি হলো, এখানে প্রতিদিন খেলা হয়, এখানে প্রতিদিন খেলা হয়। সে নিয়মিত ব্যায়াম করে। এগুলোকে বলা হয় নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। ঠিক আছে, এটাই হলো চিরন্তন সত্য, এটাই হলো চিরন্তন সত্য অথবা নিত্য, এভরিডে ঘটে বা অভ্যাস। এটাই মূলত ওই যে অভ্যাস, চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা পার্ট আছে কিন্তু, যে টেন্স দ্বারা বর্তমানে কাজ করা বোঝায় এবং চিরন্তন সত্য অভ্যাস বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো এখানে নিত্য বর্তমান মানে মনে রাখবা যে কাজটা তোমার প্রতিদিন ঘটবে বা নিয়মিত ঘটবে, ওইটাকেই বলা হয় নিত্য বর্তমান। যেমন সূর্য পূর্ব দিকে ঘটে, এটা নিয়মিত ঘটে। তারপর সে নিয়মিত নামাজ পড়ে, এটাও নিয়মিত ঘটে। এখানে প্রতিদিন খেলা হয়, এটাও নিয়মিত ঘটে। অর্থাৎ যেটা নিত্য ঘটে বা এভরিডে ঘটে ওটাকে বলা হয় নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। ক্লিয়ার? এটা ক্লিয়ার? লেখা শেষ হলে একটু ক্লিয়ার হলে ডান লিখবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিদিন বল খেলি, গুড। ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ, নাসির স্যার প্রতিদিন ক্লাস নেয়, গুড। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, বাহ বাহ। শোন, একটা জিনিস কি, যদি আপনি দেখেন যে আসলে জিনিসটা মাথার ভিতরে ঢুকে পড়ে, বেসিক জ্ঞানটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, বেসিক জ্ঞানটা ক্লিয়ার হলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি সবকিছু করতে পারবেন, আপনি সবকিছুই করতে পারবেন। ওকে, নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান হয়ে গেল। এরপরে কি শিখবো আমরা? বর্তমান অনুজ্ঞা। এবার লেখেন বর্তমান অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা। তাহলে বর্তমান অনুজ্ঞাটা কি? বর্তমান অনুজ্ঞা কি? লেখেন, বর্তমান কালে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা বোঝায়। লেখো, বর্তমানে আদেশ। কি লিখবেন? বর্তমানে আদেশ, বর্তমানে আদেশ, উপদেশ, নিষেধ, প্রার্থনা বোঝায়। দেখেন, বর্তমানে আদেশ, উপদেশ, অনুরোধ, বর্তমানে আদেশ, নিষেধ, অনুরোধ বুঝায়। দ্রুত লেখেন, এটা পিডিএফ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লাসের পিডিএফ যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন আমাদের, তারা ভর্তিকৃত স্টুডেন্টরা কিন্তু এই ক্লাসের পিডিএফ কিন্তু সবাই পাবেন।
ভর্তিকৃত স্টুডেন্ট যারা না, তারা কিন্তু এই ক্লাসের পিডিএফটা পাবেন না। তাহলে বর্তমান অনুজ্ঞা বর্তমানকালে কি হবে? বর্তমানকালে আদেশ বুঝাবে, উপদেশ বুঝাবে, নিষেধ বুঝাবে, অনুরোধ বুঝাবে, প্রার্থনা বুঝাবে। এটাকে বলা হয় বর্তমান অনুজ্ঞা। মনে থাকবেন? আচ্ছা দেখেন, এখন আমি একটা আপনাদেরকে বাক্য দিব। এই বাক্যটা দ্বারা কি বোঝায় সেটা আপনারা উত্তরটা বলবেন। হ্যাঁ, আমি একটা আপনাদের বাক্য দিব এবং যেটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, বাক্যটা আপনারা উত্তরটা বলবেন। সেটা হলো, বাক্যটা আমার আমার দরখাস্তটা পড়ুন। আমার দরখাস্তটা পড়ুন। এই বাক্যটা দ্বারা কি বোঝায়? ক নম্বর অপশন দিয়ে দিল আদেশ, এবার দিয়ে দিল খ নাম্বার দিয়ে দিল অনুরোধ, খ নাম্বার দিয়ে দিবে প্রার্থনা, গ নাম্বার দিয়ে দিল উপদেশ। এটা উত্তরটা করেন, আমার দরখাস্তটা পড়ুন। কে পারেন দেখি তো? আমার দরখাস্তটা পড়ুন, এই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে? আদেশ, অনুরোধ, প্রার্থনা নাকি উপদেশ? দেখি কে পারেন। এই উত্তরটা যে পারবেন সে প্রকৃত প্রেমিক পুরুষ একেবারে। মানে এই ধরনের প্রশ্ন আপনারা প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষায় ফেলে দিয়ে চলে আসেন। এই জন্য বললাম ছোট্ট টপিক গুলো আপনাদের পড়া হয় না। এই জন্য আজকে আজকে যে টপিক গুলো আমি পড়াচ্ছি, এই টপিক গুলো আপনারা পড়েন না, ভুলেও পড়েন না। তা আপনি জানেন এগুলো পারেন, আসলে এগুলোই পারেন না। এটা কি বোঝাচ্ছে? ইয়াসমিন শাবনাজ তিনি বলছেন 100% প্রার্থনা। জান্নাতুল ফেরদৌস তিনি বলছেন স্যার এটা অনুরোধ বুঝাবে। নিস্তব্ধ হিয়া জান্নাত তিনি বলছেন প্রার্থনা। রাবেয়া চৌধুরী অনুরোধ বুঝাচ্ছে। নূরজাহান প্রিয়া তিনি বলেছেন অনুরোধ। অনুরোধ। আচ্ছা দেখেন, আপনারা একটা জিনিস মাথায় রাখেন, যখন কোনো স্কুল বা কলেজে বা ভার্সিটিতে যখন কোনো স্যারের কাছে আমরা একটা দরখাস্ত লিখি, আমরা কি লিখি? বিনীত অনুরোধ এই যে আপনার ছুটি লাগবে বা কোনো টাকা পয়সা কমাতে হবে, ফি কমাতে হবে কোনো স্কুল কলেজের, সেখানে আপনি কি দরখাস্ত লেখেন যে বিনীত অনুরোধ এই যে এই কথাটা লেখেন, নাকি বিনীত প্রার্থনা এই যে এটা লেখেন? কোনটা লেখেন আমাকে একটু বলেন তো। আপনি দরখাস্ত লেখার সময় কি লেখেন? বিনীত নিবেদন এই যে, নাকি লেখেন যে বিনীত প্রার্থনা এই যে? কোনটা লেখেন এটা একটু আমাকে বলেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আর জীবনে এটা ভুল করবেন না। আপনি জীবনে আর ভুল করবেন না। বলেন, আপনি যখন কারো কাছে কোনো দরখাস্ত লেখেন সেক্ষেত্রে আপনি কি লেখেন? বিনীত প্রার্থনা এই যে, না লেখেন বিনীত অনুরোধ এই যে? কোনটা লেখেন? আপনারা কি বলেন সেখানে? বিনীত প্রার্থনা এই যে, না বিনীত অনুরোধ এই যে? একটা জিনিস মাথায় রাখবেন, কারো কাছে দরখাস্ত লিখতে গেলে তাকে অনুরোধ করা যাবে না, তাকে প্রার্থনা করতে হয়। কি করতে হয়? প্রার্থনা। আর অনুরোধ কোনটা জানেন? অনুরোধ মানে রিকোয়েস্ট। আপনি একজনকে একটা অনুরোধ করতে পারেন, প্লিজ অঙ্কটা করে দাও না। অনেক মেয়েরা ঢং করে আদর করে বলে না ছেলেদেরকে, আমাকে অঙ্কটি বুঝিয়ে দাও না। এটাকে বলে অনুরোধ। আমাকে অঙ্কটি বুঝিয়ে দাও না, আমাকে অঙ্কটি করে দাও না, একটু কাছে আসো না। এটাকে বলে রিকোয়েস্ট। দরজাটা খুলো না, আমার সাথে একটু চলো। এই জিনিসগুলোকে কি বলে? এই জিনিসগুলোকে বলে রিকোয়েস্ট বা অনুরোধ। কথা ক্লিয়ার? এবার বুঝছেন? আর জীবনে ভুল করবেন তো দরখাস্ত দিয়া কোনো বাক্য পরীক্ষায় দিলেই তুষ্টাস প্রার্থনা টিক দিয়ে চলে আসবেন। দরখাস্ত শব্দ দিয়ে কোনো বাক্য পরীক্ষায় দিলেই উত্তরটা প্রার্থনা দিয়ে আসবে। আর জীবনে ভুল করবেন এটা। তোমরা অনুরোধ আর প্রার্থনা এই জিনিসটা বুঝো না। আল্লাহ, অনুরোধ জিনিসটা কি? একটু দরজাটা খোলো, একটু দরজাটা খোলো, একটু কাছে আসো, একটু অঙ্কটা বুঝিয়ে দাও, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, একটু মোবাইলটা একটু কি একটু চালু করে দাও। এই জিনিসগুলাকে বলে অনুরোধ। তোমরা অনুরোধ বুঝো না। রে, প্রার্থনা দ্বারা তো একটা চাওয়া বোঝায়। তুমি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে একটা প্রার্থনা করতেছো। তুমি হেডমাস্টার বা প্রধান শিক্ষকের কাছে কিছু চাইতেছো, তার কাছে ছুটি চাইতেছো, তাই না? তার কাছে ছুটি চাইতেছো, তার কাছ থেকে তুমি কোনো সুযোগ সুবিধা চাইতেছো। এইগুলো তো প্রার্থনা মানে তো চাওয়া। প্রার্থনা মানে কি? চাওয়া, তাই না? আর অনুরোধ আর চাওয়া এক হলো। প্রার্থনা মানে কি? চাওয়া। আর অনুরোধ কি?
একটু অঙ্কটি করে দাও না, এটাকে বলে রিকোয়েস্ট। কথা ক্লিয়ার? এই কি ক্লিয়ার 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 ক্লিয়ার? বুঝছেন? আবার বুঝছেন? এই জিনিসটা আপনাদের আমি বুঝাতেই পারি না। এই জিনিসটা যতবার চাকরি পরীক্ষা আসে আর এই বাক্যটা আমি যতবার দিই ততবারই অনুরোধ অনুরোধ অনুরোধ। তোমরা যে কোনটা মানে এইটা বুঝো না যে একটা কথা আছে, নারীদের মন বোঝা অনেক জটিল একটা বিষয়। তুমি যদি না বুঝো যে তোমার মনের মানুষটা কি চাচ্ছে, সেটাই যদি না বুঝো তাহলে তার হবে না। মনটা তো বুঝতে হবে। এখানে বাক্যটা আমার দরখাস্তটা পড়ুন, এই দরখাস্তটা পড়ুন, এটা তার কাছে অনুরোধ করতে পারবে, প্রার্থনা করতে হবে। কি করতে হবে? প্রার্থনা। মনে রাখবেন এরকম দরখাস্ত শব্দটা থাকবে, উত্তরটা প্রার্থনা। ক্লিয়ার? এর সাউন্ড কি সমস্যা দেখতো, সাউন্ডের সমস্যা কিনা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা সাউন্ড ক্লিয়ার কিনা দেখো তো, সাউন্ড প্রবলেম। এক কথায় মাথা রাখবা, দরখাস্ত মানেই প্রার্থনা। লিখে রাখেন, জীবনে বলবেন না, খাতায় লিখে রাখেন দরখাস্ত কথা, দরখাস্ত কোন বাক্য থাকলে প্রার্থনা ঠিক দিয়ে আসবেন। দরখাস্ত থাকলে কি প্রার্থনা। ক্লিয়ার 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 ক্লিয়ার? সাউন্ড সমস্যা। আচ্ছা দাঁড়া, সাউন্ডটা ঠিক করুক, একটু সাউন্ডটা দেখো না, সাউন্ড। ও বাবার মনের মানুষ নাই তাই বুঝি না, চিন্তা করা লাগে। সবকিছুতে কি মনের মানুষ থাকা লাগে? সবকিছু কি মনের মানুষ থাকা লাগে? দরখাস্ত মানে প্রার্থনা, লিখছেন এটা লিখছেন, দরখাস্ত থাকলে কি প্রার্থনা। আজকে স্যার সাউন্ড সমস্যা, সাউন্ড সমস্যা। স্টুডেন্ট শিক্ষকের কাছে একটা অঙ্কটি করে দাও না, এটা কি প্রার্থনা হয়? অনুরোধ। একজনের কাছে তুমি অঙ্ক করতে চাবা, শিক্ষকের কাছে হোক আর গার্লফ্রেন্ডের কাছে আর বয়ফ্রেন্ডের কাছে, ওটা প্রার্থনা না, ওটা অনুরোধ। ওটা কি অনুরোধ? তুমি অনুরোধ না করলে সে করবে না। ক্লিয়ার? ওটা এক কথায় তোমার পরীক্ষাতে এই ভুলটা না হয় এই জন্য প্রার্থনা কথাটা দরখাস্তের ক্ষেত্রেই আসবে, দরখাস্তের ক্ষেত্রেই আসবে। ওকে? সাউন্ড সমস্যা, এখনো সাউন্ড সমস্যা। জুবার ভাই একটু দেখেন না সাউন্ডটা কি হলো। লিখছেন লিখছেন? হ্যাঁ দরখাস্ত থাকলে। ওকে এখন দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড গড়গড় করতেছে। জুয়ার ভাই একটু ঠিক করেন না সাউন্ডটা। আমি টাকা দিয়ে অঙ্ক করি তাহলে প্রার্থনা হবে কেন? হ্যাঁ প্রার্থনা হবে কেন? প্রার্থনা হবে একমাত্র পরীক্ষায় দরখাস্তর ক্ষেত্রেই প্রার্থনা ঠিক দিবেন, দরখাস্তের ক্ষেত্রে প্রার্থনা ঠিক দেবেন। ক্লিয়ার? দরখাস্তের ক্ষেত্রে কি করবেন? প্রার্থনা ঠিক দিবেন। ওকে, তার শব্দ যন্ত্র পরিবর্তন করেন দেখে, যন্ত্র তো ঠিকই আছে। আচ্ছা দেখো তো এখন সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা মনে হয় স্যারের ঠান্ডা লাগছে। আচ্ছা সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আমরা যে জিনিসটা লিখবো অতীতকাল, লেখেন সাধারণ অতীত, লেখেন সাধারণ অতীত, লেখেন সাধারণ অতীত। এটাকে ইংরেজিতে বলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। লেখেন পাস্ট ইনডিফিনিট, সাধারণ অতীত মানে পাস্ট ইনডিফিনিট। দ্রুত লেখেন সাধারণ অতীত, এটাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি বলে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা আচ্ছা পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে বলেন তো? কাজ হয়েছে কিন্তু প্রমাণ নাই, এবার ব্রেকআপ। কি কাজ হয়েছে কিন্তু কি নাই? কোনো প্রমাণ নাই। ঠিক আছে, এটাকে কি বলে? পাস্ট ইনডিফিনিট। লেখেন কাজ হয়েছে কিন্তু প্রমাণ নাই। দ্রুত লেখেন কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, এটাকে বলে সাধারণ অতীত মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ হয়েছে কিন্তু তার কোনো ফলাফল এখন আর নেই, সেটাকে বলে সাধারণ অতীত। তার মানে কাজ হয়েছে কিন্তু ফলাফল নেই। দ্রুত লেখেন
কাজ হয়েছে কিন্তু ফলাফল নেই। দ্রুত লেখেন, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই। দ্রুত লেখেন, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই। দ্রুত লেখেন, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই। এবার ব্রেকআপ করা যাবে। কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই। বয়া কি আরেকটা দিয়ে দিচ্ছে? কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই। দ্রুত লেখেন। তার মানে এবার ব্রেকআপ। এবার কি করা যাবে? ব্রেকআপ করতে পারবেন। ঠিক আছে, কি করতে পারবেন? ব্রেকআপ করতে পারবেন। তো এটার একটা উদাহরণ কি দেখেন, পরীক্ষা বারবার আসে, এই একটা বাক্য আসে, প্রদীপ নিভে গেল। প্রদীপ নিভে গেল। প্রদীপ নিভে গেল, এই বাক্যটা আসে। এখান থেকে আর একটা বাক্য বারবার চাকরি পরীক্ষা আসে, শিকারী পাখিটিকে গুলি করলো। শিকারী পাখিটিকে কি করলো? গুলি করলো। শিকারী পাখিটিকে গুলি করলো। দ্রুত লেখেন। এই দুইটা বাক্য বারবার আসে, বারবার আসে দুইটা বাক্য। তাহলে প্রথম বাক্যটা কি বলেছে? কাজ হয়েছে প্রমাণ নাই, কাজ হয়েছে প্রমাণ নাই, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ অতীত। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। একটা কি পুরো গঠিত এর সাথে মিল আছে কোনটা? পুরো গঠিত বর্তমান না? পুরো গঠিত বর্তমান কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট ছিল। যে কাজ হয়েছে কিন্তু কি প্রমাণ আছে। কাজ হয়েছে কিন্তু প্রমাণ আছে, ওটা ছিল পুরো গঠিত অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলো কাজ হয়েছে কিন্তু প্রমাণ নাই, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই। সাউন্ড কম, দ্রুত রাখেন। শিকারী পাখি, দেখো প্রদীপ নিভে গেল, এই জিনিসটা দেখতে মনে হয় কি আপনাদের? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে হয় না? যে প্রমাণ আছে, যে মানে প্রমাণ আছে এখনো, এটা কিন্তু কোনো প্রমাণ নাই। এই বাক্যটা ভুল হতে পারে। প্রদীপ নিভে গেল, এই যে লাইট গুলো জ্বলতেছে আমার মাথার উপরে, এই লাইট গুলো আপনি যদি একটা মানে টুস করে সুইচটা বন্ধ করার সাথে সাথে অন্ধকার হয়ে যাবে, কোনো প্রমাণ থাকবে না। প্রদীপ যদি একটু একটা নিভিয়ে ফেলেন, সাথে সাথে কি অন্ধকার হয়ে যাবে। এখানে কোনো রেস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড 10 সেকেন্ডও থাকবে না, কোনো রেস্ট থাকবেই না। আবার দেখেন, শিকারী পাখিটিকে গুলি করলো, গুলি করা কিন্তু শেষ, কিন্তু কোনো প্রমাণ নেই। একটা গুলি বন্দুকের ভিতর থেকে বের হয়ে যায় সেকেন্ডের ভিতরে, তাই না? সেকেন্ডের ভিতরে বের হয়ে যায়, কিন্তু ওইটার আর কোনো রেস্ট থাকবে না। যেমন আপনি একজনকে বললেন যে ভাই দেখো তো, ভাই শিকারী পাখিটাকে গুলি করছে। শিকারী পাখিটি যে গুলি করছে, ওই যে গুলিটা কই, তুমি তো গুলি, এটা তো তামিল মুভি না যে তুমি গুলিটা দেখতে পাবা। দেখার কোনো সুযোগ নেই, গুলি করা শেষ একদম। হান্টার শুট দ্য বার্ড, ইংরেজি করেন, ইজিলি পারবেন। তো মনে রাখবেন এই জিনিসটা হলো কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই, সেটার নাম সাধারণ। এই দুইটা বাক্য বারবার চাকরি পরীক্ষা আসে। স্যার শোনা যায় না, শোনা যায় না আপনার কথাগুলো, সাউন্ড সমস্যা। একটা অবস্থা রে। আচ্ছা এবার ক্লিয়ার? সাউন্ড ঠিক না করে ক্লাস উদাই। সাউন্ড বাংলা পুরনো সিনেমার মতো আসে। সাউন্ড ঠিক আছে, ঠিক হবে, ঠিক আছে, ওয়েট করো, ঠিক হবে। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। আচ্ছা এবার দেখো তো ক্লিয়ার কিনা। ঠিক হবে, ঠিক হবে, একটু ওয়েট, 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 ওয়েট। এবার ক্লিয়ার? যেহেতু শফিকুর রহমান বলছে স্যার ক্লিয়ার, তার হয়তো কিছু ক্লিয়ার হয়েছে না। সাউন্ড সমস্যা, সাউন্ড সমস্যা, সাউন্ড কম, সাউন্ড কম। আচ্ছা এখন দেখো আরো ক্লিয়ার হয় না? দ্রুত লেখেন। ক্লিয়ার না, এখনো ক্লিয়ার না? হায় হায়, ক্লিয়ার না। আচ্ছা দেখি আমরা কি হচ্ছে। আজকে সাউন্ডটি আবার হঠাৎ কি হইলো? হ্যাঁ?
COP29 নাকি COP30? আমি তো জানি COP29। সাউন্ড নেই। আচ্ছা, সাউন্ড আসুক, তারপর আমরা ক্লাসটা শুরু করি। এখনো বেঁধে বেঁধে যাচ্ছে। এত সুন্দর একটা ক্লাস শুরু করলাম সকালবেলা। মানে এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু এই টপিকটা আমরা ভুল করি। এই জন্য ঠান্ডা মস্তিষ্কে টপিকটা একটু বিভিন্ন রোমান্স দিয়া, উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিছি যাতে আপনাদের মনে থাকে, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে স্যার চালাই যান। আচ্ছা, আস্তে আস্তে চালাই যেতে কইছেন, চালাই যায়। এখন একটা গল্প মনে করছে, এই যে তোমরা বলছেন আস্তে আস্তে চালাই যান, এটা যদি একটা গল্প মনে করছে আসলে, কিন্তু গল্পটা বলা যাবে না পাবলিকলি। কি করা যাবে না? গল্পটা বলা যাবে না। এই গল্পটা হলো কি, গোপনে গোপনে বলতে হবে। এই গল্পটা প্রকাশ্যে বলা যাবে না। ওকে, তাহলে দেখেন, এখন দেখেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি সাধারণ অতীত। আবার সমস্যা নাই, এবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি সাধারণ অতীত। সাধারণ অতীত এটাকে ইংরেজিতে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কাজ হয়েছে কিন্তু কি প্রমাণ নাই। এক কথায় বুঝে নিবে, শর্টকাট সংজ্ঞা। কাজ হয়েছে প্রমাণ নাই। এবার ব্রেকআপ, কাজ হয়েছে কিন্তু প্রমাণ নেই। অর্থাৎ মনে করেন আপনি প্রেম করছেন, কিন্তু এখন ব্রেকআপ করবেন বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু কোনো প্রমাণ নাই। ইজিলি রেস্ট করতে পারবেন, কোনো প্রমাণ নাই। তা এরকম দেখো, তাই কোনো কাজ হয়েছে কিন্তু ফলাফল এখন আর নেই, সেটা কি সাধারণ অতীত বা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন এখানে দেখেন, প্রদীপ নিভে গেল, এটা বাক্যটা কি, প্রদীপ নিভে গেল। এখন প্রদীপ একটা থাকে, প্রদীপ ফু দিয়ে নিভে ফেলবা, সাথে সাথে অন্ধকার, কোনো রেস্ট নাই। তুমি যদি মনে করো কোনো রুমের ভিতরে যে লাইট জ্বালানো থাকে বা প্রদীপ জ্বালানো থাকে, এরপর 2 মিনিট 3 মিনিট পর যদি তোমার বন্ধু এসে জিজ্ঞেস করে এই রুম অন্ধকার কেন, তুমি যদি বলো না রুম তো বাতি জ্বালানো ছিল, কিন্তু কই, কোনো প্রমাণ নাই তো, আছে কোনো প্রমাণ নাই যে বাতি আগে জ্বালানো ছিল। সুতরাং এটা হলো কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যটাও, শিকারী পাখিটিকে গুলি করলো, গুলি করছে, শেষ। দ্য হান্টার শুট দ্য বার্ড, একদম গুলি করা শেষ, ওটার কোনো প্রমাণ নেই। এই উদাহরণ দুইটা ভালো করে খেয়াল রাখবা। এটা সাধারণত এটা ভুলে কিন্তু তোমাদের পুরোগঠিত বর্তমান কালে টিক দেওয়া হতে পারে। এই জন্য ভুলেও যাতে এটা, এই দুইটা উদাহরণ পুরোগঠিত বর্তমানের দিকে না যায়, এই জন্য খেয়াল রাখবা। সাধারণত 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 ক্লিয়ার? ওকে, তাহলে এবারে আমরা যে জিনিসটা শিখবো, এখানে নিত্য অতীত, নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত, এই জিনিসটা একটু খেয়াল করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, নিত্য অতীত। এটা পরীক্ষা আসে কিন্তু, নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত। নিত্য বৃত্ত অতীত একই জিনিস কিন্তু, নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত। হ্যাঁ, দ্রুত, এটা নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত। এখন দেখো, নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত, এখন এর সাথে আর একটা রিলেটেড ছিল, বলতে পারবা? এর আগে আমরা একটা শিখছিলাম নিত্য বর্তমান, আরটা নিত্য বৃত্ত বর্তমান। নিত্য বৃত্ত বর্তমান, এগুলো দেখবেন ক্যারিয়ার প্লাস বইয়ে সুন্দর মতো দেয়া আছে এই জিনিসগুলা। এই দুইটার মধ্যে পার্থক্য আমরা একটু, এই দুইটার মধ্যে আমরা কি একটু পার্থক্য দেখব। এটা নিত্য বর্তমান আর নিত্যবৃত্ত বর্তমান, এটা হলো নিত্য অতীত অথবা নিত্যবৃত্ত অতীত। এটাও, এটা এভরিডে ঘটে, প্রতিদিন ঘটে। এটাও প্রতিদিন ঘটবে নিত্য, কিন্তু অতীতকালে ঘটবে। কখন ঘটবে? অতীতকালে ঘটবে। তো এই জিনিসটা মনে রাখার বুদ্ধি হলো, যে অভ্যাসটা পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, এটা চেনার উপায় লেখো। যে অভ্যাসটি পূর্বে ছিল, যে অভ্যাসটি পূর্বে ছিল, যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, কিন্তু এখন আর নেই। যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, সেটাকে বলে নিত্য অতীত অথবা নিত্য বৃত্ত অতীত। লিখে রাখেন, যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, দুটো লেখেন। যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, সেটাকে কি বলে? নিত্যবৃত্ত অতীত। ইজিলি পারবা। আর নিত্য বর্তমান মানে যে কাজটা প্রতিদিন এভরিডে ঘটে। যেমন আমি যদি বলি, এখানে একটা বাক্য লিখি, বাক্যটা হলো,
সে নিয়মিত ব্যায়াম করে। সে নিয়মিত ব্যায়াম করে, এটা কিন্তু নিত্য বর্তমান। এটাকে নিত্য অতীতে নিলে কি হয়? এটা কি বলেন তো, এটা কি হয়? সে নিয়মিত ব্যায়াম করে, আর এটা নিত্য অতীতে কি হয় বলতে পারবেন কেউ? আর একটা বাক্য ছিল, এখানে প্রতিদিন খেলা হয়। এখানে প্রতিদিন খেলা হয়। এখানে প্রতিদিন খেলা, এটা কি নিত্য বর্তমান অথবা নিত্যবিত্ত বর্তমান? এটা নিত্য অতীতে কি হবে? হ্যাঁ, ভেরি গুড। সুজন তিনি বলেছেন স্যার এটা হবে করতো। এখানে বলা হচ্ছে নিয়মিত ব্যায়াম করতো, অর্থাৎ যে এই অভ্যাসটা তার আগে ছিল কিন্তু এখন আর নেই। এটা হবে নিত্য বর্তমান, নিত্যবিত্ত, সরি নিত্য অতীত অথবা নিত্যবিত্ত অতীত। তাহলে এখানে হবে সে নিয়মিত ব্যায়াম করতো। সে নিয়মিত ব্যায়াম করতো। আবার একটা দেখো, দ্রুত লেখেন। আচ্ছা, এখানে কি বলছেন? সে প্রতিদিন, এখানে প্রতিদিন খেলা হয়, এটা নিত্য বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান। এটাকে যদি আমার নিত্যবৃত্ত অতীতে নিয়ে যায় তাহলে কি হয়? এখানে প্রতিদিন খেলা হতো। এটা হবে এখানে প্রতিদিন খেলা হতো। এখানে প্রতিদিন খেলা হতো। এখানে প্রতিদিন খেলা হতো। দ্রুত লেখেন। ওকে। এরপরে আর, অর্থাৎ এখানে হলো যে অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন আর নেই, সেটা হলো নিত্য অতীত অথবা নিত্যবৃত্ত অতীত। আর একটা বাক্য দেখেন, তাহলে কি? সে নিয়মিত ইভটিজিং, সে নিয়মিত ইভটিজিং করে। এটা নিত্য অতীতে কি হবে? সে ইভটিজিং করে, আছে না? সে ইভটিজিং, সে নিয়মিত ইভটিজিং করে। আর একটা আছে, সে ইভটিজিং করে, সে ইভটিজিং করে। এই একটা বাক্য, সে ইভটিজিং করে। আর একটা কি? সে ইভটিজিং করছে। সে ইভটিজিং করছে। দেখো বাক্যগুলো একটু খেয়াল করো। সে ইভটিজিং করে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স্বাভাবিক ব্যাপার। বর্তমান কোনো কাজ করা বোঝায়। সে ইভটিজিং করে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে সাধারণ বর্তমান। এই বাক্যটাকে সাধারণ বর্তমান। সে ইভটিজিং করছে মানে রানিং করতেছে, এটা কি ঘটমান বর্তমান। তাহলে এই বাক্যটা হলো ঘটমান এই নিচের বাক্যটা হলো ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান। উপরে এই বাক্যটা হলো সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান। তাহলে সে নিয়মিত ইভটিজিং করে, এটা কি নিত্য, মানে এভরিডে, নিয়মিত কথাটা যেহেতু আছে সুতরাং এটা নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। এখন এই বাক্যটাকে নিত্য অতীত বা নিত্যবৃত্ত অতীতে নিলে কি হয়? সে নিয়মিত ইভটিজিং করত। সে ইভটিজিং করত। সে নিয়মিত ইভটিজিং করত। ক্লিয়ার? মনে থাকবে? এটা মনে থাকবে? এটা ক্লিয়ার কিনা বলেন? এই নিত্য বর্তমান, নিত্য অতীত, তাই না? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। এইদিকে এইটা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? এবারে লাস্ট একটা বাক্য দিব, তাহলে এটা শেষ হয়ে যাবে। দেখবেন এই জিনিসগুলা ইজি, মানে বেসিক থাকলে আপনি পরীক্ষা যেভাবে আসবে আপনি পারবেন। আমি নিয়মিত প্রেম করি, এটা কি নিত্য বর্তমান না? এটা কি? এটাকে নিত্য অতীতে নিয়ে যাও তো দেখি কে কে পারেন। এটাকে নিত্য অতীতে নিয়ে যান। এটা এটা দ্রুত বলেন। আমি নিয়মিত প্রেম করি, এটা নিত্য অতীত বা নিত্যবিত্ত অতীত কি হবে? এটা বলেন। এটা বলেন তো, আমি নিয়মিত প্রেম করি, এটা কি হবে? দ্রুত, এটা কি হবে?
নিত্য অতীত বা নিত্যবিত অতীত কি হবে? নুসরাত জান্নাত বলছে যে আমি নিয়মিত প্রেম করতাম। আব্দুল ইসলাম মাতৃ তিনি বলছে আমি নিয়মিত প্রেম করতাম। নাজিম উদ্দিন তিনি হয়েছে প্রেম করতাম। স্বপ্নবাস তিনি লিখছেন প্রেম করতো, এটা হয় না। আমি নিয়মিত প্রেম করতাম। রাজ বলছেন এবং মুসলিম বলছেন, শফিক বলছে বলবো না। আমি নিয়মিত প্রেম করতাম। মরিয়ম আক্তার বিনতে হাসান আমি নিয়মিত প্রেম করতাম না। আমি নিয়মিত প্রেম করতাম। হাতিয়া থেকে দেখতেছি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা, উফ, এই যে স্মৃতি মনিতি উনি লিখছেন স্যার প্রেম করতাম, আমি নিয়মিত প্রেম করতাম। আচ্ছা, তাহলে আজকে আমরা এই প্রমাণটা পাইলাম। এখানে যারা এখানে যাদের স্ত্রীরা ক্লাস করতেছে তাদের হাজবেন্ডদের বলতেছি, আপনারা দেখেন আপনাদের বউ আগে প্রেম করতো, এটার প্রমাণ আজকে পেয়ে গেলেন, তাই না? আজকে কারা কারা প্রেম করতে আগে সেটার প্রমাণ আমি পেয়ে গেছি। কিন্তু এই স্ক্রিনশট কিন্তু দিয়া হাজবেন্ডে পাঠাই দিতে হবে। আর যেসব ছেলেরা আগে প্রেম করতো তারাও কিন্তু আজকে কট খেয়ে গেছে, গেছে না? আজকে প্রত্যেকটা মেয়ে আগে কিন্তু স্বীকার করতো না। হাজবেন্ড জিজ্ঞেস করতো, এই আমার বিয়ের আগে তুমি কি কারোর সাথে প্রেম করতা? বউ বলতো, আরে না, প্রেম করার সময় পাইলাম কই, সারাদিন পড়াশোনা করছি, প্রেম করার সময় আছে? এই তো তোমাকে বিয়ে করলাম, এখন তোমার সাথে প্রেম করব। দেখেন এখন কিন্তু সে নিত্য অতীত বা নিত্যবৃত্ত অতীত সে কিন্তু বলে ফেলছে। সবাই বলছে যে আমি নিয়মিত প্রেম করতাম। কি লিখছে? আমি নিয়মিত প্রেম করতাম। তার মানে আজকে ক্লাসে দুই একজন বাজে সবাই প্রেম করতো। তাহলে বিয়ে করবেন কারে ভাই? একটাও ইনটেক নাই আছে, কোনো ছেলেও ইনটেক নাই, কোনো মেয়েও ইনটেক নাই। বিয়েটা কারে করবেন আমারে কোন? এই যে প্রমাণটা তো দিয়ে দিলাম। হ্যাঁ, ওই যে মনির আক্তার সে বলছে আর আমি নিয়মিত প্রেম করতাম, আমি নিয়মিত প্রেম করতাম। তাসলিমা নাজমুল ইসলাম সে বলছে আমি প্রেম করতাম। সবাই প্রেম করতো। তাহলে একটা এখানে বিয়ে করার মতো কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, আছে? আপনি কারে বিয়ে করবেন এই যুগে? সবই তো প্রমাণ পাইয়া গেলেন টাস টাস করে। ওই দেখো মিমও কয় স্যার আমি নিয়মিত প্রেম করতাম। দেখছো, এই যদি তোমার স্বামীর আমি পাঠাই, ওর স্ক্রিনশটটা মিম দ্বারা তোমার আমি স্ক্রিনশটটা তোমার হাজবেন্ডে পাঠাই দিই, দেখবা তোমার আজকে ধরে শেষবো। হুম, দেখছেন? হ্যাঁ, পুষ্প বলছে স্যার আমার স্বামী সাথেই আছে, তোমার যে মাইর দিয়ে দেয় নাই তোমার স্বামী, আমি এই চিন্তা করি। পুষ্প, তোমার স্বামী যে তোমার একটা মায়ের দেয় না, আমি এই চিন্তা করি। হুম, দেখছেন? হ্যাঁ, আমি একমাত্র ইনটেক আছে, আমি কিন্তু লিখি নাই। আমি কিন্তু কি, আমি এই ক্লাসে একমাত্র ইনটেক যে আমি এখনো লিখি নাই। আমি কি করি নাই? আমি এই বাক্যটা লিখি নাই। আপনারা কিন্তু লিখে ফেলছেন। দেখছেন? এই যে তুহিন খান, তোমরা যে আকাম করছো, তোমাদের তোমরা তোমরা যে কি ভেজাল আজকে প্রমাণ পাইয়ে গেলাম। বাংলাদেশে আর বসবাসই করবো না, ওই ইংল্যান্ডে যে বিয়ে করবো। কোন দেশে? ইংল্যান্ডে চলে যাবো। এই বাংলাদেশি মেয়েরা ভালো না, সব প্রেম করে। ছেলেরা ভালো না, মেয়েরা ভালো না, ধুর, আর ভাল লাগে না। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই যে জিনিসগুলো আমরা শিখলাম, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসবে। ক্লিয়ার? যে যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, এইগুলাই হলে নিত্য কি হবে? নিত্যবৃত্ত অতীত অথবা নিত্য অতীত। এই ক্রিয়ার কাল আমি যতটুকু পড়াইছি ততটুকুই আসে। আর ভবিষ্যৎ কাল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। এই ভবিষ্যৎ কাল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। এখানে একটা আছে সাধারণ ভবিষ্যৎ। কি আছে? সাধারণ ভবিষ্যৎ। এই যাবৎকালে একটা চাকরি পরীক্ষায় শুধু একটা প্রশ্ন ধরছিল, সাধারণ ভবিষ্যৎ, এছাড়া আর আসে না। মানে ফিউচার ইনডিফিনিট সাধারণ মানে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, আপনি কিন্তু কাশফুলের বাগানে যান, সবাই জানে আমার কাশফুল ভাল লাগে তাই আমি যাই, ঠিক না? ভাল লাগে তাই যাই। লিখছেন লিখছেন। তাহলে এখন দেখেন এই যে ভবিষ্যৎকাল কি, ফিউচার ইনডিফিনিট টেন্স, এটাকে বলে সাধারণ ভবিষ্যৎ। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে, লেখো ভবিষ্যতে ফিউচার হবে। ভবিষ্যতে কোনো কাজ হবে, যেমন শীঘ্রই বৃষ্টি হবে। কি? শীঘ্রই বৃষ্টি আসবে, বা শীঘ্রই বৃষ্টি হবে, বা শীঘ্রই বৃষ্টি আসবে। এটাকে বলা হয় সাধারণ ভবিষ্যৎ। শীঘ্রই বৃষ্টি আসবে, এটাকে বলে সাধারণ ভবিষ্যৎ। ভবিষ্যৎকালটা এটা অতটা ইম্পর্টেন্ট না। আজকে আমি ক্রিয়ার কাল থেকে যতটুকু পড়িয়েছি এতটুকুই এনাফ, আর একটাও লাগবে না। তাহলে আমরা ক্রিয়ার কাল কি কি পড়েছি বলেন? আমরা বলছি সাধারণ বর্তমান কাল পড়েছি, ঘটমান বর্তমান কাল পড়েছি, পূর্বঘটিত বর্তমান কাল পড়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান কাল পড়েছি, বর্তমান অনুজ্ঞা পড়েছি। এটা ভালো করে পড়বেন।
এরপর পাস্ট, সাধারণ পাস্ট অতীত মানে সাধারণ অতীতকাল পড়েছি। এরপর আমরা কি বললাম, নিত্যবৃত্ত অতীত বা নিত্যবৃত্ত অতীতকাল, এটা আমরা পড়েছি। আর পড়লাম ভবিষ্যৎকাল। এতটুকু পড়বেন, দেখবেন এর চাকরি পরীক্ষার বাইরে থেকে আর আসে না। এখন কাজ কেরিয়ার প্লাস বইটা থেকে ওই এমসিকিউ গুলো সলভ করে ফেলা, যেগুলো বিগত সালে চাকরি পরীক্ষায় আসছে। ওরে বাবা, কি সাবরিনা মমতা স্যার আপনার পাট ক্ষেতের ছবি দেখতেছে। আমি পাট খেতে যাই নাই কখনো, তাই না? পাট খেতে যাই যে ছবি দেব, আমি তো পাট খেতে যাই নাই কখনো, পাট খেত পাবো কই? হুম। এবার লেখেন বাচ্চ, কি লিখবেন? বাচ্চ। এই বাচ্চ থেকে 41তম বিসিএস পরীক্ষা একটা নম্বর ছিল। এরপর আর বিসিএস পরীক্ষা এখান থেকে আসেনি, যেহেতু বিসিএস সিলেবাসে নেই। আর এই বাচ্চ চ্যাপ্টারটা এখান থেকে একটা নম্বর প্রাইমারি পরীক্ষা আসবে। কয়টা? নিবন্ধন পরীক্ষা একটা নম্বর থাকবে, প্রাইমারি পরীক্ষা একটা নম্বর থাকবে, 10 থেকে 20তম গ্রেডে থাকে। এই টপিকটার নাম হলো কি? বাচ্চ। তা বাচ্চর সাথে রিলেটেড আছে কি? এই বাচ্চর সাথে রিলেটেড আছে কারক। বাচ্চার সাথে কার সম্পর্ক? কারকের সম্পর্ক। বাচ্চার সাথে কার সম্পর্ক? কারকের সম্পর্ক। বাচ্চ বাক্যের বিভিন্ন ধরনের, লেখেন বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বাচ্চ বলে। এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে কিন্তু। দ্রুত লেখেন। কেরিয়ার প্লাস বইটা আমাদের হটলাইনে অর্ডার করেন আর নীলক্ষেত মামুন বুক হাউসে পাবেন। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে কি বলে? বাচ্চ বলে। দ্রুত লেখেন। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বাচ্চ বলে। দ্রুত লেখেন। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বাচ্চ বলে। আর একটা পরীক্ষা আসে, বাচ্চ কত প্রকার? বাচ্চ হলো 3 প্রকার। শোনেন, প্রাইমারি পরীক্ষার জন্য ব্যাকরণের প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ, সিলেবাস যেহেতু সেম, প্রত্যেকটা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার বাংলায় 25 নম্বর, চিন্তা করতে পারছেন? 25 নম্বর বাংলায়, এর 25 নম্বর বাংলায়, তার মানে একটা টপিকও বাদ দিতে পারবেন না। উপসর্গ থেকে শুরু করে সবই পড়তে হবে, সব। দ্রুত লেখেন। তাহলে এখন দেখেন, বাচ্চ কত প্রকার? 3 প্রকার। এখন প্রথমে লিখবো আমরা কর্তা বাচ্চ। লেখেন কর্তা বাচ্চ। কর্তা বাচ্চ চেনার উপায়। কর্তা বাচ্চ মানে মনে রাখবেন কর্তা কারক। কর্তা বাচ্চ মনে রাখবেন কি? কর্তা কারক। কর্তা বাচ্চ বা কর্তা কারক চেনার উপায়। যদি আপনি কারক ভালো মতো পারেন, তাহলে আপনি এই বাচ্চ আপনার কাছে পানির মতো ক্লিয়ার। কর্তা বাচ্চ বা কর্তা কারক চেনার উপায়। বাক্যের কি? সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করবে। লেখেন। দ্রুত লেখেন। সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। সাবজেক্ট নিজে ভার্বের কাজ করেন। দ্রুত লেখেন। দ্রুত। তাহলে এখন দেখো, সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে, হয়তো সাবজেক্ট যে হোক, সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। একটা বাক্য প্রাইমারি পরীক্ষায় 2021 সালের প্রাইমারি পরীক্ষা এসেছিল। সে বাক্যটা ছিল, রোগী পথ্য সেবন করে। রোগী পথ্য সেবন করে। রোগী পথ্য সেবন করে। এটি কোন বাচ্চের উদাহরণ? এক কথা 100% কর্তা বাচ্চ। এই বাক্যে দেখেন, রোগীর নিচে দাগ। এই বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে ভার্ব হলো সেবন করা। সেবন করাটা হলো ভার্ব। এখন একটু দেখো তো, এই বাক্যে সেবন করার কাজটা কি রোগী নিজে করে? এই বাক্যে সেবন করার কাজটা কি রোগী নিজে করে? হ্যাঁ, এই বাক্যে সেবন করার কাজটা কিন্তু এই রোগী নিজেই করে না? এই বাক্যের সাবজেক্ট যদি নিজে এই ভার্বের কাজটা সরাসরি করে, তাহলে সেটা হবে কর্তা বাচ্চ অথবা কর্তা কারক। সেটাই হবে কর্তা কারক। এক কথায় যতগুলা বাংলা কর্তা কারকের উদাহরণ আছে, সবগুলাই কর্তা বাচ্চ হবে। রোগী পথ্য সেবন। এরপরে আর একটা প্রাইমারি পরীক্ষায় 2019 সালে এসেছিল, মাইশা বই পড়ে। মাইশার নিচে দাগ। এটা 2019 সালে প্রাইমারি পরীক্ষা এসেছিল। এখন দেখো, মাইশা
বই পড়ে। এই বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে ভার্ব হলো পড়ে। এখন দেখো এই বাক্যে পড়ার কাজটা কি মাইশা নিজে করে? হ্যাঁ, এই বাক্যে পড়ার কাজটা কিন্তু মাইশা নিজেই করে। সুতরাং এটাও হলো 100% কর্তাকারক বা কর্তাবাচ্য। দ্রুত লেখেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দেখেন, ছোট ছোট জিনিসগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারেন না, একদম ফাইনাল। এটা বুঝছেন? এক কথায় যত মানে সাবজেক্ট যা আসবে তাই হয়ে গেল। এটা হলো কর্তাবাচ্য। এটাই কি কর্তাবাচ্য? মনে থাকবে? মনে থাকবে? এখন দেখেন, পরীক্ষা আসলো, হিরো আলম কি করে? হিরো আলম টিকটক করে। হিরো আলম টিকটক করে। এটা কোন বাচ্চার উদাহরণ বলেন তো? হিরো আলম কি করে? টিকটক করে। এই বাক্যে টিকটক করার কাজটা কিন্তু হিরো আলম নিজেই করে, করে না? নিজেই করে। তার মানে এটা হলো কর্তাবাচ্য। এটাই কর্তাকারক, এটা সেম কর্তাকারক, এটাই হলো কর্তাবাচ্য। এক কথায় তোমার যদি পরীক্ষায় আসে নিচের কোনটি কর্তাবাচ্যের উদাহরণ, আপনি দেখবেন চারটা অপশনের ভিতরে যেটা সাবজেক্ট দেখবেন নিজে ভার্বের কাজ করে সেটাই। হতে পারে সেটা ব্যক্তি, হতে পারে একটা বস্তু, হতে পারে কোনো একটা প্রাণী, ঠিক আছে না? দিতে পারে কি? গরু কি করে? গরু গরু কি করে? গরু চানাচুর খায়। গরু কি খায়? গরু চানাচুর খায়। এখন দেবাকে কি গরু, এটাই কর্তাবাচ্য। এটাই খাওয়ার কাজটা করে কি? গরু নিজেই তো করে। এটাই কি কর্তাকারক, এটাই কি আবার কর্তাবাচ্য। এই ক্লিয়ার কিনা বলেন? কর্তাবাচ্য পারবেন কিনা এটাকে বলেন। এই বাচ্য থেকে কর্তাবাচ্যটা ক্লিয়ার কিনা? 1 নম্বর থাকবে কিন্তু বিশেষ, সরি প্রাইমারি পরীক্ষা 1 নম্বর থাকবে কিন্তু। বাচ্য থেকে 1 নম্বর থাকবেই, কোনো মিস নাই। পারলেন কিনা দ্রুত বলেন। ক্লিয়ার? ওকে। দেখেন আর একটা আছে, দস্যু। দস্যু দল গৃহটি লুণ্ঠন করেছে। এটা পুরাতন বোর্ড বইয়ে দেয়া আছে। এখন দেখেন এই বাক্যে ভাব, সাবজেক্ট কি? দস্যু দল। এই বাক্যে ভাব কোনটা? লুণ্ঠন করা। এই লুণ্ঠন করাটা হলো ভার। আচ্ছা, এই বাক্যে লুণ্ঠন করার কাজটা কি দস্যু দল নিজেরা করছে? হ্যাঁ, এই বাক্যে লুণ্ঠন করার কাজটা কিন্তু দস্যু দল নিজেরাই করছে। সুতরাং সাবজেক্ট যেহেতু করছে, সুতরাং এটাই হলো কর্তাবাচ্য বা কর্তাকারক। ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? ক্লিয়ার তো? ওকে ওকে ওকে। এবার লেখো কর্মবাচ্য। লেখেন কর্মবাচ্য। কর্মবাচ্য। তার কর্মবাচ্য চেনার উপায় কি? কর্মবাচ্য অথবা এটাকে আমরা কর্মকারকও বলতে পারি। কর্মকারক সেম জিনিস। কর্মকারক আর কর্মবাচ্য কিন্তু সেম জিনিস। কি জিনিস? সেম জিনিস। কর্মকারক আর কর্মবাচ্য দুটো লেখেন। দ্রুত লেখেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেজাল নাই। ওকে। এখন দেখেন কর্মবাচ্য বা কর্মকারক চেনার উপায় লেখেন। চেনার উপায়, চেনার উপায়, ভার্বকে কি, কয় দিকের কি অথবা কাকে, ভার্বকে কি অথবা, ভার্বকে কি অথবা কাকে দিয়ে, ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, উত্তর পাওয়া যায় সেটাই কি? সেটা হলো কর্মবাচ্য বা কর্মকারক। দ্রুত লেখেন। এ দস্যু দল গৃহটি লুণ্ঠন করছে, এটা কর্মবাচ্য হইলো কেমনে সুজন? এটাকে আমি, এটা হইলো কেমনে কর্মবাচ্য? তুই কি যে লেখো না তোমরা, ওটা কর্মবাচ্য হলো কেমনে? তো তো কর্তাবাচ্য, ভুল ভাল উত্তর দিবা না। তা কর্মবাচ্য বা কর্মকারক চেনার উপায় কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই কি অবজেক্ট। এই কর্মবাচ্য মানে হলো অবজেক্ট। ইংরেজিতে আমরা যেভাবে অবজেক্ট বের করি সেটাই কর্মবাচ্য, সেটাই কর্মকারক। এক কথায় কি, যেটাই কর্মবাচ্য সেটাই কর্মকারক। এটা হলো অবজেক্ট। কর্মবাচ্য মানে কি? অবজেক্ট। কর্মকারক মানে কি? অবজেক্ট। মনে থাকে জানো? অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট অবজেক্ট অবজেক্ট। মনে থাকবে? ওকে।
এখন দেখো, এর আগে প্রাইমারি পরীক্ষা এসেছিল চোরটা ধরা পড়েছে। কি এসেছিল? চোরটা ধরা পড়েছে, চোরটা ধরা পড়েছে। এর আগে প্রাইমারি পরীক্ষা আর একটা ছিল আসামিকে জরিমানা করা হয়েছে। আসামিকে জরিমানা করা হয়েছে। দ্রুত লেখো। দুইটা বা একটা হলো চোরটা ধরা পড়েছে আর একটা আসামিকে জরিমানা করা হয়েছে। আচ্ছা দেখো তো এখানে এটা কর্তাবাচ্য হবে না কেন? এটা কর্তাবাচ্য হবে না কেন একটু দেখো। কর্তাবাচ্য হতে হলে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে। এ বাক্যে ভার্ব কোনটা? ধরা পড়া। ধরা পড়েছে, এটা হলো ভার্ব। দেখো তো ধরা পড়ার কাজটা কি চোরটা নিজে করছে? ধরা পড়ার কাজটা কি চোরটা নিজে করছে? করে নাই। শুধু এটা 100% এটা কখনোই কর্তাকারক হবে না, কর্তাবাচ্যও হবে না। তাহলে এটা দেখি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। কাকে মানে কি ধরা পড়েছে? চোরটা ধরা পড়েছে। কি ধরা পড়েছে? চোরটা ধরা পড়েছে। সুতরাং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা চলে আসে। আবার দেখো এখানে আসামিকে জরিমানা করা হয়েছে। আচ্ছা, এই জরিমানা করার কাজটা এই যে কি আসামি নিজে করছে? করে না, আরেকজনে করছে। সুতরাং এটা কখনোই কর্তা কারক হতে পারে না বা কর্তাবাচ্য হতে পারে না। তাহলে দেখো কাকে করা হয়েছে? আসামিকে জরিমানা করা হয়েছে। কি করা হয়েছে? জরিমানা করা হয়েছে। সুতরাং এই দুইটা বাক্য, এই বাক্যটার ভিতরে দেখো দুইটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে। সুতরাং এগুলো হলো কর্মবাচ্য বা কর্তাকারক। হয়ে গেল? বাহ, অনেক সুন্দর। কর্তাবাচ্য, কর্মবাচ্য। 3 নম্বর হলো ভাববাচ্য। 3 নম্বরটা কি আমাদের? আমরা বাচ্য 3 প্রকার। 3 নম্বরটা হলো ভাববাচ্য। 3 নম্বর হলো ভাববাচ্য। ভাব মানে ভার, ভাব মানে মনে রাখবা ভার। ভাব মানে কি? ভার্বের সাথে রিলেটেড। অর্থাৎ এখানে কর্মপদের কোনো প্রাধান্য থাকে না, সব ভার্বের প্রাধান্য থাকে। তা ভার্বের প্রাধান্য সূচক বাক্যে বলা হয় ভাববাচ্য। কথার ভিতরে প্রত্যেকটার ভিতরে একটা ভাব আছে। প্রত্যেকটার ভিতরে কি আছে? ভার্ব। তার মানে এখানে ভার্বের প্রাধান্য পাবে। কিসের প্রাধান্য পাবে? ভার্বের প্রাধান্য পাবে। তো এখানে দুইটা পার্টে আমরা ভাগ করব, একটা পজিটিভ ভার্ব আর একটা নেগেটিভ ভার্ব। হতে পারে এটা পজিটিভ ভার্ব, হতে পারে এটা নেগেটিভ ভার্ব। নেগেটিভ ভার্ব, একটা হলো পজিটিভ ভার্ব আর একটা কি নেগেটিভ ভার্ব। একটা হলো পজিটিভ ভার্ব আর একটা কি নেগেটিভ ভার্ব। দুইটাই হতে পারে। যেমন এখানে থাকবে করতে হবে। এই ভার্বগুলো একটু খেয়াল রাখবা, ক্যারিয়ার প্লাস বইয়ে দেয়া আছে। করতে হবে, এটা নেগেটিভ ভার্ব হলো করতে হবে না। নেগেটিভ ভার্ব হলো করতে হবে না। যেতে হবে, এটা হলো পজিটিভ। এর নেগেটিভ হলো যেতে হবে না। যেতে হবে না। শোয়া হয়েছে, শোয়া হয়েছে। এর নেগেটিভ হলো শোয়া হয়নি, শোয়া হয়নি। দ্রুত লেখেন, ভার্বগুলো লেখেন, আসতে পারে কিন্তু। আবার করা হয়েছে, করা হয়েছে। এর নেগেটিভ কি? করা হয়নি, করা হয়নি। লেখেন। আচ্ছা এখানে দেখেন ভাববাচ্য দিয়ে তোমার পরীক্ষা আসবে। যেমন 41তম বিসিএস পরীক্ষা ছিল ডিঙি টেনে বের করতে হবে। কি আসছিল? এই বাক্যটা আসছিল ডিঙি ডস্কে ডি উমতে রস্কে, ডিঙি টেনে বের করতে হবে। এই যে দেখো শেষে করতে হবে এই কথাটা লেখা আছে, ডিঙি টেনে বের করতে হবে। ডিঙি টেনে বের করতে হবে। এখন এইটা যদি তুমি যে প্রশ্ন করো কি বের করতে হবে, কি টেনে বের করতে হবে, পুরো ভাবটা কি টেনে বের করতে হবে, উত্তরটা চলে আসে কি ডিঙি। তুমি তো ভুলে ওটা কর্মকারকে ঠিক দিয়ে চলে আসবা বা কর্মবাচ্যে ঠিক দিয়ে চলে আসবা। তুমি কি করবা? তুমি ভুলে কিন্তু এটাকে কর্মবাচ্যে ঠিক দিয়ে চলে আসতে পারো। কিন্তু আসলে দেখো এখানে যেটা ডিঙি জিনিসটা সাবজেক্ট, ওটাকে যে বের করতে হবে, এটা হলো এই বাক্যের একটা ভাববাচ্য। এটা কিসের উদাহরণ? এটা ভাববাচ্যের উদাহরণ। এই যে করতে হবে কথার ভিতরে কি আছে? ভার্বের প্রাধান্য। এটা কি ডিঙে টেনে বের করতে হবে, মূলত ওই ডিঙিটা ওটা যে বের করতে হবে, এই বের করাটাই হলো মূলত মেইন ফ্যাক্ট। এটাই হলো ভার্বের প্রাধান্য আছে।
এখন তোমার কোনো পরীক্ষায় যদি দেয় ডিঙি টেনে বের করতে হবে না, সেটাও কিন্তু ভাব বাচ্চের উদাহরণ। এভাবে দিয়ে দেবে যে তোমাকে যেতে হবে, এটি কোন বাচ্চের উদাহরণ, এটা কিন্তু ভাব বাচ্চের উদাহরণ। তোমাকে যেতে হবে না, কোন বাচ্চের উদাহরণ, ভাব বাচ্চের উদাহরণ। আবার দেখো প্রত্যেকটা কথার মধ্যে একটা ভাব থাকবে। পরীক্ষা দেখবা 4টা অপশন ভিতরে দেখবা পরীক্ষার হলে প্রাইমারিতে গিয়ে যে বা কোনো নিবন্ধনের ক্লাসে মানে যে কোনো চাকরি পরীক্ষা আসবে, তুমি দেখবা যদি আসে নিচের কোনটি ভাব বাচ্চের উদাহরণ, তুমি 4টা অপশন দেখবা, বলবে যেটার ভিতরে একটু কিতে আছে একটু ভাব থাকবে, কি থাকবে, ভাব থাকবে। তা এই আমার শোয়া হয়েছে, তুমি বললা কি আমার শোয়া হয়নি, প্রত্যেকটা কথার ভিতরে একটা কি ভাব আছে না, আমার শোয়া হয়েছে এটা কি ভাব পাচ্ছ, আমার শোয়া হয়নি এটা ভাব পাচ্ছ, কাজটি করা হয়েছে এটা ভাব পাচ্ছ, কাজটি করা হয়নি এটা ভাব পাচ্ছ। প্রত্যেকটা বাক্যের সাথে ভার্বের সাথে রিলেটেড, অর্থাৎ ভার্বের প্রাধান্য সূচক বাক্যে, এর বাক্যে ভার্বের প্রাধান্য সূচক ক্লিয়ার। তার এখানে যে এগুলা করবা ঠিক আছে, খাওয়া হলো এরকম দিয়ে দিবে, খাওয়া হলো, খাওয়া হলো, এর নেগেটিভ কি, খাওয়া হলো না, এই যে খাওয়া হলো, খাওয়া হলো, এর নেগেটিভ কি, খাওয়া হলো না, সব ভার্ব মার্কা কথা, খাওয়া হলো না। এরকম বাক্য দিয়ে দিবে, আমার খাওয়া হলো, এই তোমার কি খাওয়া হলো, তোমার খাওয়া হলো, আমার খাওয়া হলো, প্রত্যেকটা কথা কি ভাব আছে না, প্রত্যেকটা কথা বের ভাব আছে। আবার কি আমার খাওয়া হলো না বা তোমার খাওয়া হলো না, এই জিনিসগুলোই কি সব কি মাথায় মনে থাকবে। হয়ে গেল, হয়ে গেল, ওকে 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 ওকে, লেখা শেষ, ওকে। এখন এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো কি করবেন, প্র্যাকটিস করবেন, লেখা শেষ, ওকে। এখন আপনারা বলছেন স্যার কর্ম কর্তৃবাচ্য, ওইটা আমাদের কারকের সাথে রিলেটেড, কর্ম কর্তৃবাচ্য কিসের সাথে রিলেটেড, কারকের সাথে রিলেটেড। কারক চ্যাপ্টার একটা দেখবা, ওখানে একটা কথা আছে কর্ম কর্তৃবাচ্য, কি দেওয়া আছে, কর্ম কর্তৃবাচ্য। এটা পুরাতন বোর্ড বই একটা ছিল কর্ম কর্তৃবাচ্য, অর্থাৎ এখানে কর্ম মানে কি অবজেক্ট, কর্তৃ মানে কি সাবজেক্ট, কর্তৃ মানে কি সাবজেক্ট, অর্থাৎ যে ভার্বের মধ্যে অর্থাৎ যে বাক্যটার ভিতরে সাবজেক্টও থাকবে আর একটা কি অবজেক্টও থাকবে, ওইটাকে কি বলা হয়, কর্ম কর্তৃবাচ্য। এটা কিন্তু এখন আর 9 নতুন বোর্ড বইয়ে নাই, পুরাতন বোর্ড বই এটা ছিল কর্ম কর্তৃবাচ্য। পরীক্ষা আবার বাচ্য 4 প্রকার দিয়েছে না, বাচ্য কিন্তু 3 প্রকার, বাচ্য কত প্রকার, 3 প্রকার। এটা যেহেতু নাই, তারপর একটা হালকায় বুঝিয়ে দিচ্ছি, কর্ম কর্তৃবাচ্য অর্থাৎ যার ভিতরে অবজেক্টও থাকবে আর একটা কি সাবজেক্টও থাকবে, যে শব্দটার মধ্যে, যেমন একটা দেখো বাঁশি বাজে, বাঁশি বাজে, আচ্ছা এখানে কি বাঁশি, এখন দেখো এখানে ভার্ব কোনটা, ভার্ব হলো বাজে। আচ্ছা দেখো এখানে বাজার কাজটা কি বাঁশি নিজে করে, হ্যাঁ নিজেই করে, সুতরাং এই বাক্যে কি আছে সাবজেক্ট, এটা কর্তা করো। আবার দেখো প্রশ্ন করো কি বাজে, বাঁশি বাজে, আবার এটা অবজেক্ট হয়, অর্থাৎ একই কায়দায়, অর্থাৎ ও মনে রাখবা এই যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা একাধারে ও কি হয়, একটা সাবজেক্টের কাজও করে আবার একটা অবজেক্টের কাজও করে, এটাকে বলে কর্ম কর্তৃবাচ্য। কথা ক্লিয়ার, অর্থাৎ কর্ম কর্তৃবাচ্য কি, হ্যাঁ নৌকা চলে, এই যে দেখো একটা ওই যে ওটা বলে স্যার নৌকা চলে, এটা কি বলে নৌকা চলে। এখন দেখো তুমি প্রশ্ন করো কি চলে, নৌকা চলে, আবার এই বাক্যে চলার কাজটা কে করে, নৌকা নিজেই করে, চলার কাজটা কি নৌকা নিজেই তো যায়, তাই এটা কি, এটা আবার দেখো এক হলো এটা কর্মকারক, আবার কি এক হলো কর্তাকারক, অর্থাৎ যার ভিতরে একই ধারে কি সাবজেক্ট অবজেক্ট মানে সাবজেক্টও থাকবে অবজেক্টও থাকবে, যেটার মধ্যে ওটাকে বলে কর্ম কর্তৃবাচ্য। হ্যাঁ ফুল ফোটে, গুড, ক্লিয়ার। তাহলে বাচ্চ এটা ভালো করে পড়বা, বাচ্চ গেল, ক্রিয়ার কাল গেল, আমরা বাচ্চ শিখলাম, ক্রিয়ার কাল শিখলাম, ঠিক আছে। আজকে টপিকের ভিতরে বাচ্চ আছে, ক্রিয়ার কাল আছে, দ্বিরুক্ত শব্দ। এবার নতুন একটা টপিক আছে দ্বিরুক্ত শব্দ। এই দ্বিরুক্ত শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখেন দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বিত্ব, এটা কিন্তু অনেক ভেজাল লাগে, গুরুত্বপূর্ণ একটা টপিক, শব্দদ্বিত্ব। এই জিনিসটা অনেকের বিপদে পড়েন এবং এখান থেকে একটা নম্বর যে কোনো বিসিএস ব্যতীত অন্য সকল চাকরি পরীক্ষা ধরে। শব্দদ্বিত্ব বা দ্বিরুক্ত শব্দ, দ্রুত লেখেন, দ্রুত লেখেন, শব্দদ্বিত্ব অথবা দ্বিরুক্ত শব্দ। এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু লেখেন, টপিকটা লেখেন, এটা হলো শব্দদ্বিত্ব বা দ্বিরুক্ত শব্দ, নতুন বোর্ড বই, অনুকর দ্বিত্ব, ধর্নাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। দ্রুত লেখেন শব্দদ্বিত্ব 3 প্রকার, শব্দদ্বিত্ব কত প্রকার, এটা হলো 3 প্রকার, দ্রুত লেখেন শব্দদ্বিত্ব হলো
তিন প্রকার। এক নম্বরে অনুকার্দিত্ব, লেখে এটা ভালো করে বুঝবা, এটা লেখো অনুকার্দিত্ব, 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 দ্রুত লেখো। এরপর লেখো ধনাত্মক দ্বিত্ব, তার আমি এটা ভালো করে বুঝি না, এবার ভালো করে বুঝবা। এবার লেখেন ধনাত্মক দ্বিত্ব, কি লিখবেন? ধনাত্মক দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক মানে এখন আর ব নাই নতুন বইয়ে, মানে ডিকশনারি বইতে আছে কিন্তু ডিকশনারিতে এখন আর ব নেই। ধনাত্মক দ্বিত্ব। এবার লেখো পুনরাবৃত্ত দ্বিত্ব, এবার কি লিখবা? পুনরাবৃত্ত দ্বিত্ব। 3 নাম্বার লিখবা পুনরাবৃত্ত দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। দ্রুত লেখেন পুনরাবৃত্ত দ্বিত্ব। একটা হলো 1 নম্বরে অনুকার দ্বিত্ব, 2 নম্বর ধনাত্মক দ্বিত্ব, 3 নম্বরে পুনরাবৃত্ত দ্বিত্ব। এই তিনটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন। তিনটা জিনিস ভালো করে আগে খেয়াল রাখেন, এই ধনাত্মক দ্বিত্বটা কি, আর অনুকার দ্বিত্বটা কি, আর পুনরাবৃত্ত দ্বিত্বটা কি। তার ধনাত্মক দ্বিত্বটা হলো মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ, মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ। ভন ভন, শন শন, ঠন ঠন, মর মর, কর কর, ফর ফর, এগুলোকে বলে কি? ধনাত্মক শব্দ। ভালো করে খেয়াল রাখো। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলো, প্রায় দ্বিতীয়টা অর্থহীন হয়ে পড়ে। আর এই জিনিসটা দেখো, আমরা অনুকার দ্বিত্বটা কি দেখি এখানে একটু দেখো। ধনাত্মক দ্বিত্বটা আমরা একটু দেখি, যদি কি কি লিখলাম, ভন ভন, আগে উদাহরণগুলো লেখায়। ভন ভন, শন শন, ঠন ঠন, মর মর, কর কর, এগুলা ঠিক আছে না? এই জিনিসগুলা। আর এগুলা কি দেখো, আম টাম, কি লিখলাম? আম, আম টাম, ছাগল টাগল, ছাগল টাগল, এটা উদাহরণ দিলাম, ঠিক আছে? আর দেখো পুনরাবৃত্ত দ্বিত্ব মানে জ্বর জ্বর, পুনরাবৃত্ত দ্বিত্ব যেমন জ্বর জ্বর, ঘুম ঘুম, এখানে উদাহরণ দিই, ঘুম ঘুম, জ্বর জ্বর, রাশি রাশি। উদাহরণগুলো আগে লেখো, তিনটা জায়গায় উদাহরণগুলো লেখো, তাহলে আমরা ইজিলি জিনিসটা আমরা বুঝে দিতে পারবো। ঘুম ঘুম, উড়ু উড়ু, উড়ু উড়ু, উড়ু উড়ু উড়ু। আচ্ছা দেখেন এখানে এই তিনটা জিনিস লেখা শেষ করেন, পরে বুঝাই দিচ্ছি। মর মর, টন টন, ফন ফন, ঘন ঘন, ধুম ধুম, ঢং ঢং, চক চক, ঢং ঢং, চক চক, চক চক, হ্যাঁ কুটকুটো হবে, কুটকুটো হবে। আচ্ছা দেখো এই তিনটা জিনিস ভালো করে খেয়াল করো। এই ধনাত্মক দ্বিত্বর সাথে মিলে কোনটা? পুনরাবৃত্ত দ্বিত্বের সাথে একটু মিল আছে, তবে এই দুইটা আমি পার্থক্য বুঝি। আগে অনুকার দ্বিত্বটা দেখ, অনুকার দ্বিত্ব দেখবা প্রথম তার অর্থ থাকবে, দ্বিতীয়টার অর্থ থাকবে না। অনুকার দ্বিত্ব চেনার উপায় কি? অনুকার দ্বিত্ব চেনার উপায় হলো প্রথমটার অর্থ থাকবে, দ্বিতীয়টার অর্থ থাকবে না। প্রথমটার অর্থ থাকবে, দ্বিতীয়টার অর্থ থাকবে না। যেমন আমরা কি ভাত টাত কি বলি? ভাত টাত, যেমন কি বললাম ভাত টাত, এ টাতের কোনো অর্থ আছে? নাই। টাতের অর্থ আছে? নাই। এই যে ধাক্কা টাক্কা, বই টই, টই এর কোনো অর্থ আছে? নাই। এগুলোকে বলে অনুকার দ্বিত্ব। বই টই, তোমরা দু একটা উদাহরণ দাও তো, দু একটা উদাহরণ দাও। এই যে অনুকার দিতে দু একটা উদাহরণ দাও, অর্থাৎ এটা মনে রাখবা যে এই এই ছাগল টাগল কই রাখছো, আমরা বলি না? আমরা বলি কি এই পাগল টাগল যে কোথা থেকে আসে, এই টাগলের কোনো অর্থ আছে? নাই। এই বাসন কোসন পরিষ্কার করো, বাসনের অর্থ আছে? কোসনের অর্থ আছে? নাই। আছে? নেই। কাপড় চোপড় পরিষ্কার করো, কাপড়ের অর্থ আছে? চোপড়ের অর্থ আছে? নাই। তাই অনুকার দ্বিত্বটা মনে রাখবা, প্রথমটার অর্থ থাকবে, দ্বিতীয়টার অর্থ থাকবে না। এই তাড়াতাড়ি ভাতটা দাও তো, ক্ষুধা লাগছে, ভাতের অর্থ আছে, টাতের অর্থ। ক্লিয়ার? হ্যাঁ নামাজ টামাজ, এই তুমি নামাজ টামাজ পড়ো না কেন? নামাজের অর্থ আছে কিন্তু টামাজের কোনো অর্থ আছে? নেই কিন্তু।
কি হলো ওটা? চাটা। হ্যাঁ, কলম টলম, এই কলম টলম কই রাখছি দেখতে পাচ্ছি না। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। গরু টরু কই বানছো? কি বলে? তাই না? গরু টরু কই? গরু টরু খুঁজে পাইতেছি না তো। আমার কোনো বউ টউ কিছুই নাই, আমার শালি টালি নাই, বলে না? বিয়ে করলাম কিন্তু কোনো শালি টালি পাইলাম না। শালি টালি, বউ টৌ, এগুলোকে বলে সব অনুকারদিত্ব। এবার বলেন অনুকারদিত্ব আর জীবনে ভুলবেন? অনুকারদিত্ব, হ্যাঁ, কেক টেক, কেক টেক, এই তো বলছে। মাস্টার্স, এই মাস্টার্স দিয়ে ভাত খাওয়া লাগবে। এই যে মাস্টার্স আজকে কিছুই নাই, মানুষ টানুষ, এই তো গুড। দেখো এই জিনিসগুলো অনেকেই তোমরা বুঝতা না। সিম্পল যে এই জিনিসগুলো পড়ো না, যে কারণে তোমরা কিন্তু প্রাইমারি পরীক্ষা বা অন্যান্য নন ক্যাডার নিয়ে পরীক্ষায় আপনারা একটা নম্বর হারাই ফেলেন। তো আমরা অনুকারদিত্ব শেষ। এবার আসি ধনাত্মক শব্দ আর পুনরাবৃত্ত দিত্ব। এই দুইটার ভিতরে খালি ভেজাল লাগে, এই দুইটার ভিতরে ভেজাল লাগে। এখন দেখো ধনাত্মক দিত্ব মানে কি? ধনাত্মক শব্দ মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ। মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ কোনটা? বৃষ্টির শব্দ কি? ঝমঝম, রিমঝিম। বল না, ঝমঝম করে বৃষ্টি পড়ে, যে কি ঝমঝম করে বৃষ্টি বলে, এরকম আছে না? ঝমঝম, তা কি লিখলাম? ঝম ঝম, ঝমঝম। ঘেউ ঘেউ, কি লিখলাম? ঘেউ ঘেউ। এই যে দেখো, এই জিনিসটাকে বলে ধনাত্মক শব্দ। কি বলে? ধনাত্মক শব্দ। বন বন, শন শন, ঠন ঠন, আছে না? এই যে মরমর, করকর, করকর, এই যে ঘেউ ঘেউ, মিউ মিউ, এগুলোকে বলে সব ধনাত্মক শব্দ। এগুলো মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ। অর্থাৎ মানুষ এই শব্দগুলো বানাইছে প্রাকৃতিক কোনো শব্দ থেকে, শুই না, এগুলোকে বলে ধনাত্মক শব্দ। এখন দেখো এখানে পুনরাবৃত্ত, পুনরাবৃত্ত মানে কি? এই পুনরাবৃত্ত মানে এটার সাথে এটা মিল আছে, তুমি দেখো। ঘুম ঘুম, ঘুম ঘুম, জ্বর জ্বর, কিন্তু এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ না। কেন? তুমি দেখো এইগুলোর মধ্যে আলাদা দেখো। ঘুম ঘুম, এর সাথে একটা শব্দ বসাই দাও, ঘুম ঘুম চোখ, ঘুম ঘুম চোখ। কিন্তু আর একটা জিনিস দেখো, তুমি এখানে দুইটা বাক্য, এই যে ভন ভন করে বায়ু বয়, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি দুইটার মধ্যে পার্থক্য। আমরা অনুকারদিত্বটা ইজিলি বুঝতে পারলাম, কিন্তু এই জিনিসটা একটু ভেজাল লাগলো। আচ্ছা দেখি, আমরা লিখলাম ঘুম ঘুম চোখ, ঘুম ঘুম কি? চোখ। আবার লিখলাম বেটা গরম গরম, গরম গরম জিলাপি, গরম গরম জিলাপি। এরপর লিখলাম একে কি? ভন ভন। দেখো, ভন ভন করে মাছি ওরে, ভন ভন। শন শন করে বায়ু বয়, শন শন করে বায়ু বয়। তা ঘুম ঘুম, গরম গরম, ভন ভন, শন শন করে বায়ু বয়। কুকুরটি ঘেউ ঘেউ করে। আবার কি লিখলাম? কুকুরটি ঘেউ ঘেউ করে। দেখো দুইটার মধ্যে পার্থক্য দেখো। তুমি যদি বলে ঘুম চোখ, গরম জিলাপি, হন করে মাছি ওরে, একটু খেয়াল করো এই তিন, এখানে পুনরাবৃত্ত দ্বিত্বটা আর ধনাত্মক দ্বিত্বটা পার্থক্যটা একটু দেখো। আমি কিন্তু এই যে ভন ভন, এটা কি ধনাত্মক দ্বিত্ব না? এটা কোন দ্বিত্ব? এটা দেখো, এটা কিন্তু ধনাত্মক দ্বিত্ব। কেন? ধনাত্মক দ্বিত্বতে তুমি এই দুইটা শব্দ দিয়েই বাক্য তৈরি করা লাগবে, একটা বাদ দিতে পারবা না। কিন্তু তুমি এখানে একটা শব্দ বাদ দিতে পারবা। পুনরাবৃত্ত দ্বিত্ব থেকে একটা শব্দ বাদ দেওয়া যায়, কিন্তু ধনাত্মক দ্বিত্ব থেকে তুমি একটা শব্দ কখনোই বাদ দিতে পারবা না। যেমন ভন ভন করে মাছি ওরে, তুমি বলতে পারবা ভন করে মাছি ওরে? বলা যায়? ভন করে মাছি ওরে, এটা হয়? হয় না কিন্তু। আবার দেখো শন শন করে বায়ু বয়, তুমি একটা বাদ দাও, শন করে বায়ু বয়, অর্থ হয়? হয় না। আবার দেখো কুকুরটি ঘেউ ঘেউ করে, তুমি বলছো কুকুরটি ঘেউ করে, হবে? হয় না কিন্তু। তার মানে এটাও ধনাত্মক দ্বিত্ব, এটাও ধনাত্মক দ্বিত্বতে, মানে ধনাত্মক দ্বিত্বগুলা তুমি
দুইটা শব্দই ব্যবহার করতে হয় বাক্যে। কয়টা? দুইটা শব্দই বাক্যে ব্যবহার করতে হয়, নাইলে শব্দটা অর্থপূর্ণ হয় না, অর্থপূর্ণ হয় না। এই যে শন শন, ঠন ঠন, ফোরা টন টন, ফোরা টন, ফোরা টন টন করছে, আমরা বলি কি ফোরা টন টন করছে, এটা কিন্তু ভালো শোনায়। ফোরা টন করছে ভালো শোনায়, ভালো শোনায় না। অর্থাৎ এই ধনাত্মক দ্বিতীয়তে তোমার দুইটা শব্দই বাক্যে ব্যবহার করতে হবে। কিন্তু তুমি দেখো এই পুনরাবৃত্ত দ্বিতীয়ের ভিতরে তুমি একটা বাদ দিলে বাক্য হয়। তুমি বললা গরম গরম জিলাপি, তুমি একটা গরম কথাটা যদি না বলো তাও কিন্তু হয়। তুমি যদি বলো গরম জিলাপি, অর্থ হয় না? হয়। ঘুম ঘুম চোখ, তুমি যদি বলো ঘুমন্ত চোখ বা ঘুম চোখ, তাও কিন্তু বলা যায়। কিন্তু তোমার এই ধনাত্মক দ্বিতীয়তে দেখো তোমার এই দুইটা শব্দই ব্যবহার করতে হবে বাক্যে, আর এখানে যে কোনো একটা শব্দ ব্যবহার করলেও হয়। যেমন আমি আজ জ্বর জ্বর বোধ করছি, কি লিখলাম বাক্য? তুমি দেখো আমি আজ জ্বর জ্বর বোধ করছি, আমি আজ জ্বর জ্বর, আমি আজ জ্বর জ্বর বোধ করছি। আচ্ছা দেখো আমি আজ জ্বর জ্বর বোধ করছি। আচ্ছা এখানে তুমি যদি একটা বাদ দাও অর্থ হবে না? তুমি এইটারে বাদ দাও, যদি বলো আমি আজ জ্বর বোধ করছি, হবে না বাক্য? হবে, বাক্য হবে। আমি আজ জ্বর বোধ করছি হবে কি না? হবে কিন্তু। তা আমি আজ জ্বর বোধ করছি তাও কিন্তু বাক্য হয়। এটাকে বলা হয় পুনরাবৃত্ত দ্বিতীয়। যেমন উরু উরু মন, কি বললাম? আবার একটা বাক্য দেখো, আমি বললাম তোমার তো উরু উরু মন, কি লিখলাম? যে তোমার তোমার তো উরু উরু মন, তোমার তো উরু উরু মন। আচ্ছা দেখো তোমার তো উরু উরু মন, বাক্যটা ঠিক আছে না? এখন দেখো তুমি এখান থেকে একটা বাদ দাও, বাদ দাও, তোমার উরু মন, হবে না? হবে, মনে থাকবে। এই আচ্ছা একজন বলছে বউ বক বক করছে, এটা কোন, এটা কিসের উদাহরণ বলো? বউ বক বক করছে, এটা দিয়ে একটা দেখাই। বউ বক বক করছে, বউ বক বক করছে। দেখো এটা ধনাত্মক হবে নাকি পুনরাবৃত্ত হবে বলো তো? এটা ধনাত্মক নাকি পুনরাবৃত্ত বলো? দ্রুত বলো। বউ বক বক করছে, এটা এটা কি হবে? বউ বক বক করছে, বলো। এটা ধনাত্মক হলে কেমনে? ধনাত্মক হবে? পারবা, বুঝতে পারছি। আচ্ছা বউ বক বক করছে, এটা কি হবে বলেন তো? আর ধনাত্মক শব্দ মানে দুইটা শব্দ থাকাই লাগবে, একটা দিয়ে হবে না। আর পুনরাবৃত্ত মানে কি? দুইটার একটা বাদ দেওয়া যাবে, দুইটার একটা বাদ দিলে বাক্য হয়। যেমন তোমার তো উরু উরু মন, তোমার উরু মন হয়ে গেল বাক্য। আমি আর জ্বর জ্বর বোধ করছি, একটা বাদ দিলে হয় আমি আর জ্বর বোধ করছি। তুমি এখানে দেখো, তুমি যদি বলে আমি এই বক বাদ দিতে পারো, তুমি যদি বলো বউ বক করছে, হবে? বউ বক করছে হবে? হবে না। সুতরাং এটা কি হবে? ধনাত্মক। কি হবে? সুতরাং এটা হবে ধনাত্মক, এটা হবে ধনাত্মক দ্বিতীয়। ক্লিয়ার? হ্যাঁ বউ বক করছে, হয় বউ বক করে, বউ বক বক করছে, তার মানে ক্লিয়ার এটা? আচ্ছা এবারে আমাকে একটু বলেন, এবার বলেন ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব, আর এটা কি অনুকার দ্বিত্ব, এই তিনটা ক্লিয়ার কিনা? এই তিনটা ক্লিয়ার কিনা বলেন? এই তিনটা ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। মনে থাকবে? রাশি রাশি ধান, রাশি ধান বলা যায় না? রাশি ধান বলা যায় তো, একটা বাদ দেওয়া যায় তো। রাশি রাশি ধান বলা দরকার আছে? রাশি ধান বলা যায় তো। কিন্তু তুমি দেখবা ধনাত্মক দ্বিত্বতে বাদ দেয়াই যাবে না, ধনাত্মক দ্বিত্বতে টোটাল বাদ দেয়াই যায় না, এটা হলো মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ, এটা বাদ দেয়াই যায় না। কিন্তু তোমার অনুকার দ্বিত্ব তো কি, সরি পুনরাবৃত্ত দ্বিত্ব তো বাদ দেয়া যায়, কিন্তু তোমার এখানে ধনাত্মকতে বাদ দেয়াই যাবে না, একটা বাদ দেয়া যায় না, একটা বাদ দেয়া যায় না। হুম, তো ধ্বনির অনুকরণে তো তৈরি করা, ধ্বনি থেকে আসছে না, ধনাত্মক মানে কি ধ্বনি থেকে আসছে, যেটা ধ্বনির অনুকরণে। আর ওই পুনরাবৃত্ত দ্বিত্ব তোমার আমরা কথার তালে একটা কথা পুনরাবৃত্ত করি, এটা হলো ধ্বনির অনুকরণে তৈরি করা। এই যে দেখবা এক কথায় প্রকাশের ভিতরে এগুলো যে মানে আহ, এই যে ঘোড়ার ডাক, ছিহি ছি, ঠিক আছে না, এরকম আছে কিন্তু আমাদের এক কথা প্রকাশ যেগুলো পড়ি সেগুলোর ভিতরে কিন্তু এগুলো আছে। এই ধনাত্মক মানে ধ্বনির অনুকরণে তৈরি করা, ধনাত্মক মানে কি, যে একটা ধ্বনির অনুকরণে তৈরি করা।
আর পুনরাবৃত্ত দিতে মানে আমরা কথার তালে পুনরাবৃত্ত করি, একটা কথা দুইবার বলি আমরা, কথার তালে একটা কথা দুইবার মানে পুনরাবৃত্ত করি আর কি, এটা। ওকে, আচ্ছা এখন আমাদের আর টপিক কি আছে দেখেন, এরপর আছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ এই জিনিসটা নিয়ে আমরা বিপদে পড়ি, এটা পড়ানোর কিছুই নাই। সমার্থক শব্দ এগুলা 1 নম্বর থাকবে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায়, এবং 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় এখান থেকে অনেক নম্বর আসে, 3 থেকে 4 নম্বর 5 নম্বরও থাকে। আর এখান থেকে বিসিএস পরীক্ষা 1 নম্বর থাকবে এই সমার্থক শব্দ, সকল চাকরির জন্য ইম্পর্টেন্ট। সমার্থক শব্দ সবাই পড়বা, এটা বিসিএস এর জন্য পড়বা, প্রাইমারির জন্য পড়বা। বাংলাদেশের এমন কোনো জব নাই যে জবে এই সমার্থক শব্দ না আসে, না আসে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করেন। সমার্থক শব্দটা পড়াশোনা কেমনে করবেন, নোট খাতা করতে হবে, নোট খাতা না করলে পারবেন না। আপনি একটা জিনিস মনে রাখবেন যে এখানে এই যে সমার্থক শব্দগুলা, এই জিনিসগুলা আমরা অনেকে মুখস্থ করি কিভাবে। একটা আমি আপনাদের একটা জিনিস আমি লেখাই এখানে, দেখি একটা সমার্থক শব্দ লেখাই, যেমন অশ্ব, কি আসলো, অশ্ব, সরেয় অশ্ব, এভাবে বইতে লেখা আছে। কি কি লেখা আছে, ঘোড়া, কি কি লেখা আছে, অশ্ব, এলা আছে ঘোড়া, হয় বাজি, তুরগ, তুরগ, হয় বাজি, দ্রুত লেখেন, বাজি, এগুলো হলো অশ্ব শব্দের সমার্থক শব্দ। কিকট, কয় দিকের কি, কট, কিকট, আর একটা আছে টাঙন, টাকাটা ওমো ন, দেখেন। এখন আপনি এভাবে আপনারা করেন কি, এগুলো মুখস্থ, অশ্ব সমার্থক শব্দ হলো ঘোড়া, তুরগ, হয় বাজি, টাঙন, কিকট, এভাবে পড়েন না। এভাবে কিন্তু আমরা মুখস্থ করি যে অশ্ব শব্দের সমার্থক শব্দ হলো ঘোড়া, তুরগ, হয় বাজি, টাঙন, কিকট, এভাবে খালি পড়তে থাকে, কিন্তু মুখস্থ হয় না। এজন্য দেখো এগুলা মুখস্থ কেমনে করবা। আর সহজ জিনিস কখনোই তোমার পরীক্ষায় দিবে না, এটা নিশ্চিত থাকো। কঠিনটাই তোমারে দিবে, তুমি যেটা পড়বা না ওইটাই পরীক্ষা দিয়ে দিবে। এটা পড়ার স্টাইলটা কি, এখন তুমি এটা পরীক্ষায় লিখবা এভাবে, অশ্ব অর্থ যদি না পারো উল্টা ভাবে লিখবা, লেখে বা অশ্ব অর্থ কি, ঘোড়া। ছোটবেলা আমরা এরকমই কিন্তু শব্দার্থ গুলা মুখস্থ করেছি। এবার লিখবা তুরগ অর্থ কি, যেটা পারবা ওটা লেখার দরকার নাই, তুরগ অর্থ ঘোড়া। এবার লিখবো হ অন্ত্যেষ্টিয় হয়, হয় অর্থ, হয় অর্থ ঘোড়া, এভাবে লিখবা। এবার লিখবা টাঙন, টয়কাটা ওমনা, টাঙন অর্থ ঘোড়া, এভাবে লিখে ফেলবা সব। এবার লিখবা কিকট, কয় দিকের কি কট, কিকট অর্থ ঘোড়া। এভাবে যদি পড়ো তাহলে মনে থাকবে, মনে থাকবে। এভাবে পড়ার নিয়ম, তার সমার্থক শব্দ পড়ার স্টাইলটা হলো কিকট অর্থ কি, ঘোড়া, টাঙন অর্থ কি, ঘোড়া, অশ্ব অর্থ কি, ঘোড়া, তুরগ অর্থ কি, ঘোড়া, হয় অর্থ কি, ঘোড়া। এভাবে পড়বেন। যদি এভাবে পড়তে পারেন তাহলে আপনি সমার্থক শব্দ পারবেন, নাহলে জীবনও পারতেন না। হ্যাঁ, ঘটক অর্থ ঘোড়া, যেটা তুমি পারবা না সেটাই লিখবা। এখন দেখো ময়ূরের সমার্থক শব্দ কি, ময়ূর, ময়ূর। এখন দেখো শিখণ্ডী, তুমি যদি এভাবে পড়ো শিখণ্ডী অর্থ কি, শিখণ্ডী অর্থ ময়ূর। এ বাবা, আবার কে কি, কয়কার কে, কয় দিকে কে কি অর্থ কি, ময়ূর। এভাবে তুমি যেটা যেটা না পারবা সেটা সেটা লিখবা। আবার লিখবা পারাবত, কয়কা পার একারা বত, পারাবত অর্থ এটা তুমি পারো না, লিখবা ক বস্কের বু কবুতর, কবুতর। এখন এভাবে যদি আপনারা পড়েন তাহলে মনে করেন পারবেন। প্রত্যেকটা সমার্থক শব্দ উল্টা ভাবে অর্থ লিখবেন, যেটা পারবেন না সেটা এভাবে লিখবেন, লিখে লিখে অর্থটা লিখবেন, এরকম হ্যান্ড নোট তৈরি করে পড়বেন। কারণ এই জিনিসগুলা কেউ পড়ায় না, এই সমার্থক শব্দ কেউই পড়ায় না, বলে এটা কি করেন, এটা মুখস্থ করেন, কি করেন, মুখস্থ করেন। সবাইকে এটা মুখস্থ বিদ্যা, মুখস্থ করবে, কিন্তু কেউ পড়ায় না। যাক, নিয়মটা দেখাই দিলাম, ইজিলি পারবেন, মনে থাকবে, ইজিলি পারবেন। এখন দেখেন একটা জিনিস মাথায় রাখেন, এই যে কাক, এই যে দেখেন পর ভয়েরই খণ্ডতা, আর একটা কি পর
ভয়রিত পরভৃত। এটা দেখো, এগুলো কিন্তু পিডিএফ এ সবই দেয়া আছে। পরভৃত এটা অর্থ কি? পরভৃত অর্থ কি? এক জায়গায় লিখে রাখ, পরভৃত অর্থ কি? কাক। আর পরভৃত এই অর্থটা কি? এর অর্থ হলো কোকিল। এর অর্থ কি? এর অর্থ হলো কোকিল। এখন দেখেন, এখানে মনে রাখবেন, এই শব্দটা বড় না এই শব্দটা বড়? বড় কোনটা? নিচেরটা বড়। কোকিল বানান বড় না কাক বানান বড়? কোকিল বানান বড়। তা কোকিল বানান বড় হলে তাহলে কোকিল বানান বড় হলে তাহলে এই পরভৃত মানে কি? ত, এটা মানে কোকিল। আর পরভৃত এটা ছোট শব্দ, কাক বানানটাও কি ছোট? এটা হলো কাক। মনে থাকবে, পরভৃত ত আছে বড়, কোকিল বানানটা কি? বড়। আলাদা পরভৃত খণ্ডত আছে, এটা হলো কাক, এটাও ছোট, এ বানানটাও ছোট। হ্যাঁ, খণ্ডত মানে তো অর্ধেক, তো তাহলে বাক্য অর্ধেক। কাক অর্ধেক, খণ্ডত মানে তো অর্ধেক, কাক বানানটাও ছোট। তাহলে বুঝছেন, এই জিনিসগুলো এভাবে মনে রাখবে, নাহলে তুমি এগুলো কখনোই পারবা না, কখনোই পারবা না। এগুলো হলো সিস্টেমে পড়তে হবে, এগুলো সিস্টেমে না পড়লে এগুলো মনে থাকে না, দেখবা এগুলো মনে থাকে না, এগুলো ভেজাল লাগে আমাদের, অনেক অনেক ভেজাল লাগে। আচ্ছা, আরো দুই একটা আমি একটু দেখাই দিই, যেমন যেগুলো আসতে পারে। এই টেকনিক এভাবে মুখস্থ করতে হবে, এভাবে মুখস্থ না করলে আপনি কখনোই পারবেন না। আচ্ছা, এবার দেখো যে বন এর সমার্থক শব্দ কি কি? তোমার পরীক্ষা বইতে দেয়া আছে বন সমান সমান দেয়া আছে কি? বিপিন, বস্কের বি, বস্কের পি ন। বিপিন অর্থ কি? বন। অটবি অর্থ কি? বন। বিপিন অর্থ বন, অটবি। এরপর আছে অটবি, অ ট বস্কের বি, অটবি অর্থ কি? বন। এরপর দেয়া আছে বিজন অর্থ বন, কান্তার অর্থ বন, বিজন, বিজন অর্থ বন, কান্তার কয়কার কা নয়তান্তার, কান্তার অর্থ বন। এরকম কিন্তু বইতে দেয়া আছে। তো অরণ্য অর্থ আমরা সবাই জানি, অরণ্য অর্থ কি? সবাই জানি। বনানী অর্থ কি? বন, বনানী। দেখো, তুমি যেটা পারবা ওটা লেখার দরকার নাই, কারণ ওটা যেটা পারবা ওটা পরীক্ষা কখনোই আসবে না, এরকম তোমার বইতে দেয়া আছে। এখন দেখো, তুমি যেটা যেটা পারবা না, দেখবা এই পিডিএফটা বা ক্যারিয়ার বইয়ে দেখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিচে দাগ দেয়া আছে। পিডিএফ দেখবে বিপিন এটা নিচে দাগ দেয়া আছে, অটোবি এটা নিচে দাগ দেয়া আছে, বিজেন কান্তা বনার নিচে দাগ দেয়া আছে। কিন্তু তুমি দেখবা জঙ্গল টঙ্গল এগুলো নিচে দাগ দেওয়া নাই, কেন? ওগুলো পারবা পরীক্ষা আসলে। এখন তুমি এগুলা এভাবে তোমার দেয়া আছে, তুমি নোট খাতা করবা কিভাবে? তোমরা এখানে লিখবা বিপিন, বস্কের বি, পস্কের পি না। বিপিন অর্থ কি লিখবা? বন। বিপিন অর্থ কি? বন। এবার যদি যেটা পারবা ওটা লিখার দরকার নাই। অ ট বস্কের বি, অটবি অর্থ কি? লিখবা বন। এবার লিখবা বিজন, বস্কের বিজন না, বিজন অর্থ বন, তাহলে তোমার মনে থাকবে। এবার লিখবা কান্তার অর্থ কি? কান্তার অর্থ হলো বন। পারবেন এভাবে লিখতে? মনে, এগুলো পারবেন এভাবে লিখতে পারবেন? এগুলো যদি পারেন এভাবে লিখতে তাহলে পরীক্ষা পারবেন, নাহলে পারবেন না। ঠিক আছে? আর একই জিনিসগুলো লিখে লিখবে, যেমন পারাবার, পারাবার অর্থ কি? পারাবার অর্থ এরকম লিখবে, পারাবার অর্থ সমুদ্র, সমুদ্র। ভেজাল লাগে যেগুলা। আবার পারাবত, এগুলো শীটের শব্দে আছে। পারাবত অর্থ কি? কবুতর, পারাবত অর্থ কবুতর। এই যে জিনিসগুলো ভেজাল লাগে, এই জিনিসগুলো তুমি সুন্দর মতো নোট খাতা করবা। এই পিডিএফ দিয়ে দিও সবাইকে। দেখেন, আবার সাউন্ড সমস্যা। আচ্ছা, লেখা শেষ। তাহলে এখান থেকে আবার বলে দিচ্ছি, এভাবে পড়বেন সবগুলো, এভাবে লিখবেন। তাহলে সমার্থক শব্দ মনে রাখার নির্দিষ্ট টেকনিকটা বলে দিলাম। এই সমার্থক শব্দ বিসিএস পরীক্ষায় 1 নম্বর থাকবে, প্রাইমারি পরীক্ষায় 2 নম্বর থাকবে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে 2 নম্বর থাকবে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2 নম্বর থাকবে। এখান থেকে সমার্থক শব্দ থেকে আবার বলে দিচ্ছি, এই সমার্থক শব্দ থেকে প্রাইমারি পরীক্ষায় 2 নম্বর থাকবে, সমার্থক শব্দ থেকে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ থেকে 2 নম্বর থাকবে, 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর থাকতে পারে। আর বিসিএস পরীক্ষা এখান থেকে 1 নম্বর থাকবে। বিসিএস পরীক্ষা কত নম্বর থাকবে? 1 নম্বর থাকবে। ক্লিয়ার? মনে থাকবে, মনে থাকবে। কি লিখছে কি? নাসির স্যার জুস, আমি আবার জুস হইলাম কবে? তাহলে কোন মাইয়া আবার আমার খাইয়ে ফেলে আল্লাহ জানে। এইভাবে পারি না বলেই তো পরীক্ষায় খয়রাতি মার্কার নাম্বার পায়। এই ঠিকই কইছো, এই খয়রাতি মার্কার নম্বর তো এই কারণেই পান। মনে থাকবে, এই কাজগুলো মানে একটু খেয়াল রাখবেন, যেগুলো ভেজাল লাগে। আবার দেখেন, শীত অর্থ কি? সাদা। আবার একটা জিনিস দেখেন, এগুলো সুন্দর মতো দেখবেন পিডিএফ এ সুন্দর মতো বা লেকচার শিটে দেয়া আছে,
এর লাগে শীত অর্থ কি? শীত অর্থ সাদা। শীত অর্থ কি? সাদা। এগুলো কিন্তু ভেজাল লাগে। শীত অর্থ কি? দন্তস্বয় রসিকার শীত অর্থ সাদা। আবার আছে সুত। কই গেল জিনিসটা? ওই যে হারাই ফেললাম। শীত অর্থ সাদা, আবার সুত অর্থ পুত্র। আবার দেখো সুত। সুত অর্থ কি? সুত অর্থ পুত্র। আবার আছে সুতা। সুত সুতা অর্থ কন্যা। সুত অর্থ কন্যা। সীতা অর্থ চিনি। সুত অর্থ কন্যা। আর আছে সুতি। সুতি মানে চিনি। দন্তস্বর রস্যকার তস্কীর্তি। সীতা। সীতা অর্থ চিনি। এই যেগুলো ভেজাল লাগে এগুলো কিন্তু লিখে দিছি। অর্থাৎ দন্তস্বরের শীত। দন্তস্বরের শীত, এই শীত অর্থ কি? সাদা। আর দন্তস্বরের সুত অর্থ কি? পুত্র। সুত অর্থ পুত্র। আর দন্তস্বরের সুতা অর্থ কি? কন্যা। দন্তস্বরের সীতা অর্থ চিনি। লিখে রাখেন, দ্রুত লেখেন। এই জিনিসগুলো, হ্যাঁ, সারমে অর্থ কুত্তা, এগুলো পরীক্ষায় আসে। তাহলে এই যে দেখো এই জিনিসগুলো, দন্তস্বর শীত অর্থ কি? সাদা। এক জায়গায় লিখবে, এক জায়গায় লিখে লিখে পড়লে সুবিধা। শীত অর্থ কি? সাদা। আবার এই সীতা অর্থ কি? এই দুটো এক জায়গায় লিখে ফেলবে, এই দুটো এক জায়গায়। তাহলে শীত অর্থ সাদা। আবার সীতা অর্থ কি? চিনি। আবার সুত অর্থ কি? পুত্র। সুতা মানে কন্যা। লিখে রাখেন এগুলো। প্রাইমারি চাকরি পাওয়া এত সহজ না, বিসিএস চাকরি পাওয়া এত সহজ না। এই যেগুলো তোমার ভেজাল লাগে পড়তে গিয়ে, ওই জিনিসগুলো বেশি বেশি পড়বা। কারণ এই ভেজাল গুলাই ভেজাল লাগাই দেয় তোমার পরীক্ষার হলে। কোনটা উত্তর হবে, কোনটার উত্তর হবে, এটা নিয়ে আমরা অনেক বিপদে থাকি। তো নগ আর নাগের মধ্যে পার্থক্য কি দেখো। নগ, একটা হলো নগ। নগ, নগ অর্থ কি? আর নাগ অর্থ কি? নাগ অর্থ কি? ঠিক আছে, এই নগ আর একটা কি? নাগ। নগ অর্থ পর্বত। লেখেন নগ অর্থ কি? পর্বত। নগ অর্থ পর্বত। নগ অর্থ পর্বত। আর নাগ অর্থ কি? সাপ অথবা হাতি। সাপ অথবা হাতি। আচ্ছা, যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা পিডিএফটা পাবা। যারা ফ্রি ক্লাস করতেছেন তারা পিডিএফটা পাবেন না। আমাদের এগুলো লেকচার শিটে দেওয়া আছে, ক্রিয়ে প্লাস বইও দেওয়া আছে। তারপর আমরা এক্সট্রা পিডিএফ দিয়ে দিই, কারণ পিডিএফ আরো বিস্তারিত থাকে। পিডিএফ আরো কি বিস্তারিত থাকে, লেকচার শিটের বাইরেও পিডিএফটা অনেক বিস্তারিত থাকে। যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে কোর্সে ভর্তি আছেন, বা প্রাইমারি বা নিবন্ধন কোর্সে যারা ভর্তি আছেন, তারা সবাই এই পিডিএফটা পাবেন। সবাইকে পিডিএফটা গ্রুপে দিয়ে দিও। আজকে ক্লাসের পিডিএফ গুলো দিয়ে দিস। এই ক্লাসের পিডিএফটা দিয়ে দে, সমার্থক শব্দ এগুলো পিডিএফ দিয়ে দে গ্রুপে সবাইকে। পিডিএফ ভর্তি কিন্তু এরা। আর যারা আপনারা ভর্তি হন না, একটা জিনিস দেখেন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার এই সপ্তাহে আসতেছে। আবার দেখেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলার এসে গেছে। যদি বসে থাকেন তাহলে চাকরিটা হবে না। পড়াশোনা আপনাকে করতে হবে। যারা নিজেরা পড়াশোনা করতে পারেন তারা আর কথা আলাদা। যাদের মনে করেন যে না, আপনার কোনো গাইডলাইন দরকার, লেগে থাকা দরকার, জব মেডিসিনের সাথে থাকেন, কভার হয়ে যাবে সব। কারণ এবার জানেন যে 90-র ভিতরে, এমসিকিউর ভিতরে আপনার 75+ নম্বর থাকতে হবে। তা 75 যদি নম্বর রাখতে হয়, প্লাস নম্বরটা রাখতে হয়, তাহলে আপনাকে পড়াশোনাটা ওভাবেই দিতে হবে। জব মেডিসিনে যারা এখনো ভর্তি হন নাই, জব মেডিসিন ভর্তি হন। আজকে কিন্তু সন্ধ্যা 7টায় আমার সাথে ক্লাস আছে, বিকেল 3টের বাজে আমার সাথে ক্লাস আছে, রাত 9টায় আমার সাথে ক্লাস আছে। এরকম যারা ভর্তি হন নাই, তারা এই যে হটলাইন নাম্বার 019015195001, এই নাম্বারে কল দিয়ে, বা এরকম 02 নাম্বারে কল দিয়ে ভর্তি হন। এখন কিন্তু আমাদের 60% ডিসকাউন্টে ভর্তি চলতেছে নতুনদের। আর পুরাতন যারা, তাদের কিন্তু এই প্রাইমারি আইসিইউ ব্যাচে ভর্তি চলতেছে আমাদের কিন্তু 70% ডিসকাউন্টে। হটলাইন নাম্বারে কল দিয়ে আপনারা ভর্তির কাজটা সেরে ফেলেন। বইগুলো আপনাদের 1 থেকে 2 দিনের ভিতরে আপনাদেরকে পাঠিয়ে দিবে। তার নগ অর্থ কি? পর্বত। নগ মানে কি? যে চলাচলা করতে পারে না, এটা হলো পর্বত। আর নাগ মানে সাপ। পরীক্ষা অপশনে সাপ না থাকলে হাতিতে টিক দিয়ে চলে আসবে। ক্লিয়ার? সাপ না থাকলে হাতিতে চলে আসবে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, এই জিনিসগুলো এভাবে আমি যে টেকনিকটা দেখাই দিলাম, এভাবে পড়বেন, তাহলে দেখবেন এগুলো সবই পারবেন। আবার দেখেন, পবন অর্থ বায়ু, পাবক অর্থ আগুন। পবন অর্থ কি? পবন, পবন অর্থ কি?
পবন অর্থ বায়ু, আর পাবক কয়কার পাবক, পাবক অর্থ কি আগুন। এই যে জিনিসগুলো আপনার ভেজাল লাগে এগুলো এক জায়গায় লিখে লিখে পড়বেন। পবন অর্থ বায়ু, আবার কি পাবক অর্থ আগুন, এই জিনিসগুলো লিখে ফেলেন। সাপ হাতে দুইটা থাকলে সাপে টিক দিবা, দুটো লেখেন। আচ্ছা হয়ে গেল এগুলো। তাই এগুলো যেগুলো ভেজাল লাগে এগুলা অনেক লেখা আছে কিন্তু। আচ্ছা এগুলো পিডিএফ এ আরো লেখা আছে। এর পরের টপিকটা আমাদের আসবে কি, পরের টপিকটা আমাদের আসবে উপসর্গ। অনেকক্ষণ হয়ে গেছে, একটু উপসর্গটা একটু হালকায় দেখাই দিই। উপসর্গ, এবার আমরা উপসর্গটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা বিশেষ পরীক্ষায় এই টপিকটা আসে, উপসর্গ। এই টপিকটা বিসিএস প্রাইমারি সবার জন্যই 1 নম্বর থাকবেই। প্রাইমারি পরীক্ষায় এই উপসর্গ থেকে 1 অথবা 2 নম্বর থাকবে, বিসিএস পরীক্ষায় 1 নম্বর থাকবে। ঠিক আছে, ব্যাংক নিয়োগ পরীক্ষায় উপসর্গ থেকে প্রশ্ন থাকে। তো উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের শুরুতে বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে বসে। আর উপসর্গে কি নাই? উপসর্গের কোনো অর্থ নেই। উপসর্গে কি নাই? উপসর্গের কোনো অর্থ নেই। লেখেন উপসর্গের কোনো অর্থ নেই। উপসর্গের কোনো অর্থ নেই, দ্রুত লেখেন। রেকর্ড ক্লাস পাবা, রেকর্ড ক্লাস পাবা। উপসর্গের কোনো অর্থ নেই, লিখছেন এটা? তো উপসর্গ শব্দের শুরুতে বসে, উপসর্গের কোনো অর্থ নেই। এখন দেখেন এই উপসর্গগুলা আছে, কি কি আছে বলেন তো? 1 নাম্বার আছে খাঁটি বাংলা উপসর্গ। কি আছে? খাঁটি বাংলা উপসর্গ। 1 নাম্বার আছে খাঁটি বাংলা উপসর্গ। 2 নম্বরে আছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ। 3 নম্বরে আছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। এখন দেখে খাঁটি বাংলা উপসর্গ কয়টা? খাঁটি বাংলা উপসর্গ আছে একটা, বেশি আছে মনে রাখবেন। আর তৎসম উপসর্গ আছে কয়টা? 20টি, একটা কম আছে। তৎসমের থেকে তৎসম একটা কম, আর খাঁটি বাংলা একটু বেশি। আর বিদেশি উপসর্গের ভিতরে আছে আপনার ফার্সি উপসর্গ। আমাদের ফার্সি উপসর্গ আছে কয়টা? 10টা। এবার আমাদের আরবি উপসর্গ আছে কয়টা? আরবি উপসর্গ আছে 6টা। ইংরেজি উপসর্গ অনেক আছে, তবে 4টাই সবচেয়ে বেশি। ইংরেজি উপসর্গ আছে কয়টা? 4টা। এগুলো খেয়াল রাখবেন। এগুলো যে পিডিএফ উপসর্গে, পিডিএফ এ সুন্দর মতো টেকনিক দেওয়া আছে। তোমার খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক, তারপর তৎসম উপসর্গ মনে রাখার টেকনিক, ফার্সি উপসর্গ মনে রাখার টেকনিক, আরবি উপসর্গ মনে রাখার টেকনিক, ইংরেজি উপসর্গ মনে রাখার টেকনিক। এগুলো পিডিএফ এর ভিতরে সুন্দর মতো তোমার কি দেওয়া আছে? টেকনিক গুলো দেওয়া আছে। টেকনিক গুলো ফলো করে তুমি মুখস্থ করে ফেলবা। এই খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা, একদম মুখস্থ করবা। ঠিক আছে, এই যে মুখস্থ করবা অ, অগা, অজ, অনা, আর, আন, আপ, এগুলো একদম সুন্দর মতো মুখস্থ করবা। পুরো পড়া, অপসমনি, অনুদূরবীনি, এই যে তৎসম উপসর্গ 20টা একদম মুখস্থ করবা। এবার কি বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ 10টা, কমকার, বদ, নিম, ফি, বদর, ব, এগুলো মুখস্থ করবা। আম, খাস, লা, গর, বাজে, খয়ের, এগুলো দেখবা সুন্দর মতো। এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে এটা আপনি কখনোই পারবেন না উপসর্গগুলা। এই যে জিনিসগুলো আমি লিখলাম, এইগুলা কি করতে হবে? এগুলা টেকনিক গুলা মুখস্থ করতে হবে। টেকনিক গুলা কি করতে হবে? মুখস্থ করতে হবে। এবং এর ভিতরে আবার একটা আসে যে অঘারাম শব্দটিতে অঘা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম আসে কিন্তু। আবার উপকূল শব্দে উপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভুই শব্দে বি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলা কিন্তু উপসর্গ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলা কি করবা? এগুলো হলো এই যে কেরিয়ার প্লাস বই যেগুলো বিগত সালে চাকরি পরীক্ষা আসছে ওইগুলো পড়বা। আর কি করবা? আর এই 3টা মুখস্থ করবা। এটা এটা পরীক্ষা আসবে। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ নয়? আবার বলো নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? নিচের কোনটি ফার্সি উপসর্গ? বলবে নিচের কোনটি ফার্সি উপসর্গ নয়? এই কিন্তু অনেক ভাবে এই প্রশ্নগুলো আসে। সুতরাং এগুলো কি করবা? এগুলো কিন্তু পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আবার 4টা উপসর্গ তুমি দেখবা, এই যে আশুবিনী, এই 4টা উপসর্গ 1, 2, 3, 4 আশুবিনী। এটা তৎসমতেও আছে, খাঁটি বাংলার ভিতরেও আছে। তৎসমের ভিতরেও আছে, খাঁটি বাংলার ভিতরেও আছে। এগুলো কি করবা? এগুলো পড়ে ফেলবে, মনে থাকবে। এগুলো কি করতে হবে? পড়তে হবে। তো এই যে জিনিসগুলো আমরা অবহেলা করি, পড়াশোনা করি না, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, মনে থাকবে। ওকে, সবাইকে একটু বলতেছি যে এগুলো একটু ভালো করে পড়বেন। আর প্রাইমারি যে আমাদের একটা জিনিস এখন যেটা চলতেছে,
এখন প্রাইমারি, আমাদের যে প্রাইমারি আইসিইউ ব্যাচটা, এই যে আইসিইউ ব্যাচ গতকাল থেকে শুরু হয়েছে প্রাইমারি আইসিইউ ব্যাচ, এটা কিন্তু আমাদের একদম অনলাইন 60% ডিসকাউন্ট চলতেছে, অনলাইনে ডিসকাউন্ট চলতেছে, অনলাইনে মাত্র 1600 টাকা অনলাইন এটা চলতেছে। আর অফলাইনে এইটা আমাদের মিরপুর 10, ফলপট্টি, সামাদার তিতুল এবং সকল শাখায় বাংলাদেশের এটা চলতেছে মাত্র 5000 টাকায়। অফলাইনে চলতেছে এই যে আইসিইউ ব্যাচটা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ, এই যে ব্যাচটা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ, এটা কোন ব্যাচ? প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক একই জিনিস, কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষক একই জিনিস, কিন্তু আইসিইউ ব্যাচে ভর্তি চলতেছে অনলাইনে 1600 আর অফলাইনে 5000 টাকা ভর্তি চলতেছে। আর এর জন্য কিন্তু যে লেকচার বই এটা আপনারা সুন্দরবন কুরিয়ারে পেয়ে যাবেন, ঠিক আছে। আর 50তম যে বিসিএস আছে, 50তম বিসিএস আমাদের নতুন যে ব্যাচ 50তম বিসিএস এই যে প্রিলি, এটাও কিন্তু আপনাদের চলতেছে অনলাইনে চলতেছে 4000 টাকা এবং সব লেকচার শিট বই ফ্রি। আর অফলাইনে সারা বাংলাদেশের সকল শাখা এটা চলতেছে 10,000 টাকা। ক্লিয়ার? এইগুলো দেখেন, এই যে আর হটলাইন নাম্বারটা আমি একটু আপনাদেরকে লিখে দিচ্ছি, যারা ভর্তি হন না আজকে ভর্তির কাজটা কমপ্লিট করে ফেলবেন। এই যে 019015195001, এরকম 0203 এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো কল দিয়ে আপনারা ভর্তি দিতে পারেন। মনে থাকবে। ক্লিয়ার 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 সবাই। এরপর বাকি যেগুলো আছে বচন, ওগুলো পড়ানোর দরকার নাই, এর ভিতরে আরো টপিক আছে, বচনটা কিন্তু পড়বেন, হ্যাঁ বচনটা সবাই পড়ে নেবেন। এটা হলো ক্যারিয়ার প্লাস বই থেকে পড়লে বা পিডিএফ থেকে পড়লে এটা বোঝানোর কিছু নেই, বচন আছে, ওটা একদম সহজ একটা টপিক, ওটা পড়তে পারবেন। এরপর আসে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশগুলো ওটাও মুখস্থ বিদ্যা। আর বাগধারা, বাগধারাটাও কিন্তু মুখস্থ বিদ্যা, বাগধারা থেকে কিন্তু পরীক্ষা আসবেই, কোনো মিস নাই, বাগধারা থেকে তোমার পরীক্ষা থাকবেই, মনে থাকবে। বাগধারা গুলো কিন্তু তোমার কি আসবে পরীক্ষায়। ওকে, তাহলে এই হটলাইন নাম্বারে কল দিয়ে ভর্তির কাজ শেষ করে ফেলবো। তা আমরা কি করব, বাগধারা, বাগধারা এমন কোন চাকরি পরীক্ষা নাই যেটা থেকে বাগধারা না আসে। ক্যারিয়ার প্লাস বই থেকে বাগধারা গুলো পড়বা, যেগুলো স্টার দেওয়া, দেখবা বাগধারা যেগুলো স্টার দেওয়া আছে, স্টার দেওয়া করে এগুলো সবার পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় 2 নম্বর এখান থেকে থাকবে বাগধারা। এবার এক কথায় প্রকাশ, এগুলো যেগুলো লেকচার শিটে আছে স্টার দেওয়া আছে, ক্যারিয়ার প্লাস বইয়ে পিডিএফ এ যা আছে এগুলো সুন্দর মতো পড়ে ফেলবা, স্টার দেওয়া গুলো পড়বা। কি করো, এগুলো সব স্টার চিহ্ন পাশে এরকম স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন দেওয়া সবগুলো পড়ে ফেলবা, মনে থাকবে। ওকে 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 ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে বিকেল 3টায় বিসিএস ব্যাচের 50তম বিসিএস ব্যাচের ক্লাসে, এবং আমাদের যে আইসিইউ ব্যাচ যেটা আছে আমাদের একদম প্রাইমারি যেটা আছে প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ, এই সন্ধ্যা 7টায় তাদের সাথে দেখা হবে এবং রাত 9টার ব্যাচে আপনাদেরকে দেখাবে। তো আজকে সন্ধ্যা 7টায় আপনাদের ক্লাস আছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ, এবং রাত 9টায় আছে প্রাইমারি প্রধান শিক্ষক সহকারী। বিকেল 3টায় দেখা হবে আমাদের বিসিএস 50তম ব্যাচে। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।